আসসালামু আলাইকুম দর্শক, ভোটকাস্টের আরেকটা পর্বে চলে আসলাম। কিছুক্ষণ আগে একটা পর্ব করলাম, এটা সেকেন্ড পর্ব। এখন থেকে আগামী ১.৫ ঘন্টা আমরা কথা বলবো আগামীকালকের ভোট উৎসব নিয়ে। আমি ভোট ফেস্টি বলতে চাই, কারণ ২৫ বছর পরে সত্যিকার অর্থেই বাংলাদেশে একটা ভোট হওয়ার সম্ভাবনা আছে, যে ভোটটা হবে প্রপারলি গণতান্ত্রিক, সুষ্ঠু এবং অবাধ। এটা আমাদের বিশ্বাস। সো ২০০১ সালের পরে ২০২৬ সাল, মাঝখানে ২০০৮ সালের ভোট নিয়ে অনেকে অনেক কথা বলেন, অনেকেই বলতে চান এটা খুব সুষ্ঠু হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা সুষ্ঠু নির্বাচন ছিল না। যেভাবে বিরোধী দলকে হারানো হয়েছিল সেই সময়ে ভোটে মাত্র ৩০টা আসন দিয়ে, সেরকম ভোট আমরা আশা করছি ২০২৬ সালে দেখব না। আমরা এমন একটা ভোট দেখতে চাই ২০২৬-এ, ২৫ বছর পর একটা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা নির্বাচন, যেখানে সুষ্ঠুভাবে আমরা দেখব যে সব দল চেষ্টা করবে যতটা সহিংসতা এড়িয়ে, কন্ট্রোভার্সি এড়িয়ে একটা সঠিক ভোট আমরা করতে পারি। যাই হোক, আজকে আমার এখানে দুজন গেস্ট আছেন। একজন হচ্ছেন মীর আসাদুল হক, উনি হচ্ছেন সদস্য বিএনপির। আমি আপনাকে জার্নালিস্ট হিসাবেও একটা পরিচিতি দিতে চাই। আসাদ ভাই, ওয়েলকাম টু মাই শো। থ্যাংক ইউ। ওকে। আর অবশ্যই রাজপথের সেনাপতি, অনেকভাবে বলা যেতে পারে হচ্ছে জুলাইতে ওয়ান অফ দ্য ফেস, যাকে আসলে দেখে ইয়াং জেনারেশন অনেকভাবে অনুপ্রাণিত হয়েছিল এবং পরবর্তী সময়ে আমরা তাকে দেখতে পাই বিভিন্ন রাজনৈতিক সিচুয়েশনে খুবই বলিষ্ঠ ভূমিকা নেওয়ার জন্য। সেই রিফাত রশিদ, সভাপতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। ধন্যবাদ আমাকে। দেখা হইলো শেষ পর্যন্ত আমাদের, দেখা হলো। সো শোতেই দেখা হইলো। সো ভোটকাস্ট এবং ভোটের আগের দিন রাতে খুবই ঐতিহাসিক একটা রাত, কি বলেন? ঐতিহাসিক তো বটেই। আমরা এত বছর পরও ইভেন মানে আমরা যদি আমাদের জেনারেশনের কথা বলি, আমাদের জেনারেশন কোনোদিন ভোট দেয়নি এবং আরও স্পষ্টভাবে বললে ভোট কোনোদিন দেখেও নাই। ভোট কি এরকম হয় আর কি। তো আমাদের জন্য তো এটা অবশ্যই স্পেশাল। আপনি দেখছিলেন? না, আমি কখনো ভোট দেখিনি। কারচুপি করে ভোট ভোট দিছেন? না, একটা ভোট দিছি আর কি। ওকে। ছাত্র সংসদ ইলেকশন এই ওকে, ধরনের ওকে, কিছু। মানে জাতীয় নির্বাচনে কখনোই ভোট দেওয়ার সুযোগ আচ্ছা। হয়নি। সো ফার্স্ট টাইমার, অবশ্যই। অনুভূতি কেমন ফার্স্ট টাইমার হিসেবে? সত্যিকার অর্থে অনুভূতি কীরকম, একটু মিক্স। আমরা যদি বলি যে আমরা তো ফ্যাসিবাদ বিরোধী একটা আন্দোলন করেছি, মুভমেন্ট করেছি, অনেক মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আমার ভাইয়েরা, আমার বোনেরা। অ্যান্ড এর পরবর্তীতে আমরা যখন একটা ইলেকট্রাল প্রসেসের মধ্যে দিয়ে, আমরা সবসময় একটা কথা বলে এসেছি, বিশেষ করে আমি সবসময় একটা কথা বলে এসেছি, আমাদের একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে যাইতে হবে, এই ছাড়া রাষ্ট্রের কোনো গতি নাই। এখন এই গণতান্ত্রিক উত্তরণের কথা যখন আমরা বলতেছি, ঠিক তার আগের রাতে কালকে যখন ভোট, সকালে ভোট আছে, আজকেই ভোট আর কি, ঠিক সেই সময়ের ভিতরে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ধরনের সহিংসতা এবং অনেক ধরনের গুজব বাজারের ভিতরে চলতেছে। এবং সবথেকে যেই জিনিসটা আসলে ভয়ের, আমি এই এতটুকুতে খুশি যে এই জিনিসটা লাইভ হচ্ছে, নাহলে আমিও জানতাম না যে আসলে আমি যে কথাটা বলতেছি সেটা আসলে মিডিয়াতে যাইতো কিনা। কারণ মিডিয়ার যেই ধরনের আমরা বায়াসনেসটা খেয়াল করতেছি, বিশেষত লাস্ট 12 ঘন্টায়, সেই জিনিসটা প্রচণ্ড পরিমাণে শকিং। অ্যান্ড এই জিনিসটা আমাদেরকে প্রচণ্ড পরিমাণে হতাশ করছে। আমাদের মনে হচ্ছে মিডিয়া এক পক্ষে হেলে গেছে এবং সেটা অবভিয়াসলি বিএনপির পক্ষে। এটা হয়তো বা যাইতেই পারে, বিএনপি বড় দল, বিএনপি ন্যারেটিভ শক্তিশালী, বিএনপি পরবর্তীতে ক্ষমতায় আসতেছে, এই বাজারে গুজব আছে, সবাই তো একটা সেফ শেল্টার চাই আর কি। এবং আরও এটার একটা বাস্তবতাও আছে যে আমরা দেখতে পাইছি যে মিডিয়াগুলোর উপর অনেক বেশি মাত্রায় হামলা হয়েছে। তো সবাই চায় যে যারা তাদেরকে নেক্সট গভর্নমেন্ট আসছে তাদের সাথে একটা মানে সমঝোতার পর্যায়ে যেতে। আপনি বলতেছেন মিডিয়া ধরে নিচ্ছে বিএনপি ক্ষমতায় আসতেছে? অফকোর্স আমরা মিডিয়ায় অন্তত এটা দেখতে পাচ্ছি, আমাদের কাছে গেছে। বাট কিছু জিনিস আমাদের কাছে ভালো লেগেছে। আমি আজকে সময় টিভিতে আসছি, আমি জাস্ট একটা ছোট্ট আপনাকে শেয়ার করতে চাই। আমি একটু আগে নিউজটা দেখলাম, একজন এখন টিভির একজন সাংবাদিক, ওনার নাম হলো গিয়া মোহাম্মদ বেলায়েত হোসেন। উনি এই যে মিডিয়ার সো কল্ড, আমি কোট আনকোট করে বলছি, তার ভাষায় দালালীয় ভূমিকা, সেই জায়গা থেকে তিনি বলতেছেন নির্বাচনের পর সাংবাদিকতা ছেড়ে দিব, আমি চাই না আমার সন্তানকে কেউ দালালের বাচ্চা বলুক। মোহাম্মদ বেলায়েত হোসেন, সিনিয়র সাংবাদিক, এখন টিভি। এখন একজন জার্নালিস্ট যিনি আসলে জুলাই মুভমেন্টে সক্রিয় ছিলেন, আমরা তো ওই জার্নালিস্টদেরকেই দেখেছি যখন মিডিয়া হাউসগুলো শেখ হাসিনার নিয়ন্ত্রণে ছিল, এই জার্নালিস্টরা আসলে মিডিয়া হাউসের বিরুদ্ধে গিয়ে নিউজ দিয়েছে। যারা আসলে ফাইট করেছে, যারা রাস্তায় থেকে নিউজগুলো কাভার করেছে, তারা তো আসলে জনমত এবং হলো কি আন্দোলন গঠনের ভিতরে একটা অন্যতম ভূমিকা পালন ছিল। সেই মানুষগুলো যখন স্ট্যাটাস দেয় আমাকে কেউ দালালের বাচ্চা না বলুক, এটা প্রবলেমেটিক, অ্যান্ড সিরিয়াসলি প্রবলেমেটিক যে মিডিয়ার ভিতরে এমন কিছু হচ্ছে যে জিনিসটা আসলে হওয়া উচিত না, এবং মিডিয়া একপাশে হেলে গেছে। এবং আমরা যদি মিডিয়া একই ধরনের আচরণ করে, মিডিয়া যদি তার ওই সত্য ন্যারেটিভটা বা সত্য কথাটা না বলতে পারে, তাহলে আসলে হাসিনার আমল এবং এই আমলের ভিতরে পার্থক্য রইল কি, এটা একটা বড় কোয়েশ্চেন। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ, এখন তো বিএনপি ক্ষমতায় নাই ভাই।
মানে পাওয়ার জিনিসটা কি, পাওয়ার জিনিসটা তো ধরা যায় না, ছোঁয়া যায় না। পাওয়ার জিনিসটা আমি যদি আপনাকে একটু হবসের আইডিয়ার দিক থেকে যাই, একটু ফিলোসফিক্যাল আলাপে হবে। হবস হলো গিয়া পাওয়ারকে বা গভর্নমেন্টকে এই জিনিসটাকে ডিফাইন করছিল যে পাওয়ার এমন একজন মানুষের কাছে যাওয়া উচিত বা এমন একটা সত্তার কাছে যাওয়া উচিত যে লেভিয়াথান হয়ে উঠবে, যে সর্বময় ক্ষমতার অধিকারী হবে এবং যে সব কিছু নিয়ন্ত্রণ করবে। একটা মহা পাওয়ারফুল একটা সত্তা যাকে সে লেভিয়াথান বলছে। তো আমার মনে হচ্ছে যে পাওয়ার জিনিসটাকে তো ধরা যায় না, শোয়া যায় না। পাওয়ার হলো একটা পার্সপেক্টিভ। সো পার্সপেক্টিভটাই যেমন যে বিএনপি ক্ষমতায় যাচ্ছে। এবং আমি আপনাকে ছোট একটা উদাহরণ দিই। লাস্ট এই যে একটা সপ্তাহ বা তার থেকে আরও বেশি দিন আমরা সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণভোটের ক্যাম্পেইন করেছি। নট আ সিঙ্গেল মেইন স্ট্রিম মিডিয়া আমাদেরকে কভার দিছে, একটাও না। এর কারণ মানে সিরিয়াসলি একটা সিঙ্গেল মিডিয়া আমাদেরকে কভার, অথচ এই ব্যানারে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে। এক্স্যাক্টলি। অ্যান্ড এইটা কেন হচ্ছে, এই প্রশ্নটা আমি আজকে মেইন স্ট্রিম মিডিয়া করে যেতে চাচ্ছি। আপনারা এইগুলা তখন fact, কথা এগুলা বলেন নাই হচ্ছে। কেন এটা নিয়ে? সোশ্যাল মিডিয়ায় কথা কাকে বলছেন বলবো? এটা নিয়ে? সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তুলেন নাই কেন? না, আমি বলবো যে আমাকে কভার দিচ্ছে না, বলবে ফুটেজ খাইতে চাই। আমরা তো কাউকে ভাই ডাইকা না না না, ইয়েস ভোটের জন্য এখানে বা নো ভোটের জন্য আপনি যদি ক্যাম্পেইন করেন, যেই ভোটের জন্য ক্যাম্পেইন করেন, আমি যেহেতু আপনি হ্যাঁ ভোটের জন্য ক্যাম্পেইন করছেন, এটা ফুটেজ খাওয়ার কি আছে? মানে আমি তো জানি আপনি না, তো but কোনো দলের পক্ষে ভোট চাচ্ছেন না। জি, আমি আপনাকে এই জিনিসটা যদি একদম স্পষ্ট করে বলি যে কোনো মিডিয়া যদি আমাকে কাভার দিতে না চায়, আমি কি জোর করে বলবো যে ভাই আমাকে আসেন, আমাকে কাভার দেন? তারা দিবে না। এবং এই মিডিয়া ব্ল্যাকআউটে অনেকভাবে ফেলা হয়েছে। জুলাইয়ের মুভমেন্ট যারা করেছে, জুলাই যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এমন কারো নাই যার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হয় নাই। নট আ সিঙ্গেল গ্রুপ। এবং এই গ্রুপের ভিতরে সবাই দায়ী ছিল। এখানের ভিতরে বিএনপি এটা করছে, জামাত এটা করছে, আওয়ামী লীগ তো এটা করছে। আওয়ামী লীগের তো এটা ফরজ দায়িত্ব, ফরজে আইন, সে তো এটা করছে। ফলত যেই জিনিসটা দেখা গেছে সবার ক্যারেক্টার অ্যাসাসিনেট করে। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। এনসিপি জামাতের সাথে জোটে গেছে। আপনার বা আমার মানে পারস্পরিক সবার পার্সপেক্টিভ থেকে যাই মনে হোক না কেন, একটা জিনিস সবাই স্পষ্ট, খুব সুখে তারা আসলে জামাতের সাথে জোটে যায়নি। তাই এদের প্রত্যেকটা মানুষকে আজকে যাদেরকে মাথার উপরে তুলতেছে, জামাতের লোকজন, জামাতের অ্যাক্টিভিস্ট, জামাতের থেকে শুরু করে, এদের প্রত্যেকেই এনসিপির লোকজন বা হলো গিয়ে পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নেতাকর্মী ছিল, প্রত্যেককে ব্যাশিং করছে, প্রত্যেকে কালার করা হয়েছে। কেউ কেউ বাধ্য হয়েছে এদের সাথে জোটে যাওয়ার জন্য না। এবং এটা আমি একদম স্পষ্টভাবে বলতে পারি, আমি দাবি নিয়ে বলতে পারি, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, সবাই আসলে এই জোটে যাইতে চায় নাই। অনেকে বাধ্য হয়েছে জাস্ট বিকজ অফ ক্যারেক্টার অ্যাসাসিনেশন হবে, এই জিনিসটা নিতে পারবে না। এবং এইটা সবভাবে হচ্ছে। এবং বিএনপি আসলে উইলিং না। আই এম সরি টু সে, আমার মনে হয়েছে যে বিএনপি জুলাইয়ের প্রতি এনাফ ওয়ার্ম না, তারা এনাফ মানে হলো গিয়ে পজিটিভ না জুলাইকে আসলে বাঁচায় রাখার জন্য। আমার মনে হয় যে বিএনপি তার আলাদা কোনো একটা পলিটিক্স করতে চায়, সেই পলিটিক্সটা কি আমরা চাই যে স্পষ্ট করুক। বাট আমার মনে হয়েছে যে বিএনপি এনাফ প্রো জুলাই না, এই জিনিসটা ওকে, বলতে চাই। আমরা এই জায়গাটা আসছি। আসাদ ভাই, জি, শুরুতে তো কথা হচ্ছিল আমাদের অফ ফেয়ারে যে আমরা একটু কম ফায়ার করব। তো অলরেডি তো ফায়ারিং শুরু হয়েছে। আচ্ছা। এখন আপনার পাশে যিনি আপনার ছোট ভাই ইউনিভার্সিটির, তিনি অনেকগুলো প্রশ্ন তুললেন। সেটার মধ্যে একটা বড় প্রশ্ন হচ্ছে যেটা হচ্ছে মিডিয়া বিএনপির দিকে হেলে গেছে এবং শেষে বললেন যে প্রো জুলাই না বিএনপি, এনাফ প্রো জুলাই না, এনাফ প্রো জুলাই না, যতটা এনাফ হওয়া উচিত। যেটা হওয়া উচিত। দুইটা প্রশ্ন, একটা হচ্ছে আসলে কি মিডিয়া এটা হেলে গেছে বলে আপনি মনে করেন, এক, আর দুই নম্বর হচ্ছে এনাফ প্রো জুলাই না, কেন এই ধরনের কথা উঠছে? আচ্ছা, ওই যে প্রথমে যেটা বললাম আর কি, আমরা খুবই ক্লোজ এবং হচ্ছে আমার খুব আদরের ছোট ভাই। আমাদের অনেকগুলা একসাথে সংগ্রাম আছে। আমি একটা পর্যায়ে আওয়ামী আমলের যে সময়টা, তখন আমি বিশ্ববিদ্যালয় এলাকায় আমি সাংবাদিক সমিতির দায়িত্ব পালন করেছি। আমি ওই সময়ে বিশ্ববিদ্যালয় প্লাস ঢাকায় যে ধরনের আন্দোলনগুলো হয়েছে, রোড সেফটির সময় থেকে, ওই 2018 হ্যাঁ 19-এর ডাকসু থেকে, মানে অনেকটা হিস্ট্রি আমরা একটা সময় টানছি। এরপরে হচ্ছে ওদের পর্ব আসলো, ওখানেও আমরা যতটুকু পারছি কাছে ছিলাম, কিন্তু আমরা একটা সময় বের হয়ে গেছি, ওরা আসছে। ওকে, সব মিলায় একটা অবস্থা। এবং হচ্ছে যে যার কারণে হয়তো বা পার্সোনালি আমরা এই হাতে যাব না, তবে আলোচনা করা যেতে পারে, পাল্টা কথা বলা যেতে পারে। এটাই আমরা চাই যে সব কিছু নিয়ে আলোচনা সমালোচনা হোক, অফকোর্স। কথা বলার স্বাধীনতা থাকুক, মিডিয়ার স্বাধীনতা থাকুক। এই পয়েন্টে একটা বিষয় বলা যে রিফাত যেটা বললো যে মিডিয়া একদিকে হেলে গেছে, আসলে আমি এটাকে ডিনাই করতেছি এই জায়গা থেকে যে আজকে কালকে সকালে যখন ভোট, আমি অন্তত এতটুকু আশা করি নাই যে মানে আগেই আমার মনটা খারাপ হয়ে যাবে, আগেই আমার ওই ভোটের উৎসাহটা আমার অন্তত আমি দেখলাম যে আমি এতটা আশা করি নাই যে মানে শয়ে শয়ে নিউজ আসতেছে। মানে ফেসবুক তো মানে এক প্রকারের বলতে পারেন যে আমরা একটা ভয়ে ছিলাম, বিএনপির জায়গা থেকে আমরা একটা ভয়ে ছিলাম যে আগের দিন রাতে ওই প্রপাগান্ডা হবে অনেক, হ্যাঁ, জামাতের দিক থেকে, এবং অনেক বেশি। আমি এটা নিয়ে একটা প্রেডিকশনও দিয়েছিলাম যে কি প্রপাগান্ডা হইতে পারে।
ভুয়া ভিডিও বানানো, ভুয়া ভিডিও ছাড়া, বা বিভিন্ন কিছু। হ্যাঁ, আমরা ওইটা ভাবছিলাম যে এই ধরনের কিছু হইলে জামাত শিবিরের পক্ষ থেকে আমরাও ওগুলার পাল্টা ইয়া করব, এবং হচ্ছে আমরা জনগণকে ওগুলো ধরায় দিব যে এই জায়গাগুলো প্রপাগান্ডা হবে। আমরা এতটুকু নিশ্চিত ছিলাম যে হ্যাঁ, আমরা হচ্ছে যে অনলাইনে অ্যাক্টিভ থাকবো অন্তত ভোটের আগের দিন রাতে। কিন্তু আজকে সন্ধ্যার পর থেকেই আমি দেখলাম এটা যে ওরা প্রপাগান্ডা যে রটাবে, ভুয়া যে ভিডিওগুলো বানায়, এগুলা তাদের করতে হয় নাই। কারণটা হচ্ছে রিয়েলিস্টিকভাবেই কিছু ঘটনা ঘটে যাচ্ছে। আপনার দেখবেন যে বিভিন্ন জায়গায় এই, টাকা নিয়ে ধরা পড়তেছে, নাইলে হচ্ছে যে ভোট কালকে আজকেই ইয়াতে ঢুকে গেল। আপনি কি অ্যানি ভাইয়ের কথাটা বলতেছেন যে অ্যানি ভাইয়ের গাড়ি টাকা নিয়ে ধরা পড়ছে? না, এনি ভাইয়েরটা বলতেছি না, আমি ঠাকুরগাঁয়ের ঘটনাটা বলতেছি। এনি ভাইয়ের বিষয়টা নিয়ে উনি ব্যাখ্যা দিচ্ছে, এনি ভাই ব্যাখ্যা দিচ্ছে। আর ঠাকুরগাঁয়ের যে ঘটনাটা রীতিমতো সে তো অসুস্থ হয়ে গেল। আমি জানি না রিফাত এটাকে কতটুকু এয়ারপোর্টের ঘটনাটা বলতে কথা বলছেন? হ্যাঁ, সে ওদের এরকম সকালের ঘটনাটা। আপনি যদি ওই টাকাটা যদি তার যদি ব্যক্তিগত টাকা হইতো, ওই টাকাটা যদি তার ব্যবসার টাকা হইতো, সে প্রথমে তো মানে মুখ ঢাকার চেষ্টায় ব্যস্ত ছিল। একটা আমি ভিডিও দেখলাম এরকম, পরবর্তীতে দেখলাম যে সে অসুস্থ হয়ে গেল। মানে আমি জানি না কেন তার যদি ওই কারেজটা থাকতো, এবং এটা যদি মানে আমার টাকা যদি হয়, আমি যদি যদিও ইলেকশনের আগে এত টাকা 70-80 লাখ টাকা ক্যাশ টাকা ক্যারি করা, এটা কেন করতেছিল এটা কোনো ব্যাখ্যা নেই। এবং ওনার যে আয়করের হিসাবটা আমরা দেখলাম খুবই নগণ্য একটা অ্যামাউন্ট, এবং তার ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজ নেওয়া হয়েছে, সেখানেও এত টাকা ডিল হওয়ার কোনো চান্স নাই। ইলেকশনের জাস্ট আগের দিন রাতে বা আগের দিনই তার হচ্ছে 70-80 লাখ টাকা নিয়ে ঠাকুরগাঁও ঢুকতে হবে। তো যাই হোক, এটা একটা বিষয়। এই ধরনের মানে ঠাকুরগাঁয়ের ওই ঘটনা না, শুধু শত জায়গায় আপনার এই ধরনের ঘটনা ঘটলো, এবং হচ্ছে যে এগুলো নিউজ আসতেছে। এখন দেখেন, আমি জার্নালিজমের ছাত্র ঢাকা ইউনিভার্সিটির, আমি পড়াশোনা করছি, আমি কাজ করছি অন্তত 3 থেকে 4টা মিডিয়ায়, এবং আমাদের এরেনাই হচ্ছে যে মিডিয়া, এবং এই জায়গাটায় কিছু জায়গা আমরা জানি যে একটা বেসিক আমাদের আছে মিডিয়ার, সেটা হচ্ছে আপনি চাইলেই সব কিছু ছাড়তে পারবেন না। এখানে স্থানীয় যে সাংবাদিক, সে নিউজ পাঠাবে, ওভার দ্য কলে তাকে কনফার্ম করতে, তাকে ফোন করা হয় অনেক সময় যে আপনি এটা পাঠাচ্ছেন, এটা ঠিক কিনা চেক করেন। দেন আবার ডেস্কে আসে, ডেস্ক থেকে আবার সেটা মনিটর করা হয়, দেন এটা এডিট করা হয়, দেন সাব এডিটর, অনেকগুলো ধাপ পাড়ি দিয়ে সেটা হচ্ছে মিডিয়াতে আসে। মিডিয়ার বায়াসনেসের কিছু বিষয় আছে, সেটা একরকম যে আপনি একদিকে হেলে থাকলেন, কিভাবে থাকলেন। ধরেন আমি এক্সাম্পল দিই, ধরেন রিফাত রশিদকে দেখাইলেন এমনভাবে, ওকে ঠিক সুন্দরভাবে দেখাচ্ছে না, অথবা ওর কথাগুলোকে আপনি টুইস্টেড করে প্রকাশ করলেন, অর্ধেক প্রকাশ করলেন, অর্ধেক করলেন না, আমারটা সুন্দরভাবে গ্লোরিফাইং ভাবে আপনি দেখাইলেন। অনেকভাবে মিডিয়া বায়াস থাকে, কিন্তু আপনি ঘটনাটাই প্রকাশ করতেছেন, এইটাকে তো বায়াসনেস বলে না। আপনার ঘটনাটা তো হয়েছে ওখানে, এবং সেটা আচ্ছা আমি একটা কথা বলি, 2 জন আটক হইল জামাতের, হ্যাঁ, আর্মি এসে, পুলিশ এসে তাদেরকে ধরলো, ম্যাজিস্ট্রেট এসে তাদেরকে রায় দিল, সাজা দিল। দুজনকে দেখলাম যে সাজা দিছে 2 দিন, একজনকে দেখলাম কয়েক মাস বা কয়েক সপ্তাহ, আমি মনে করতে পারতেছি না, অনেককে সাজা দিয়ে দিল। তার মানে ইটস দ্য ইভেন্ট, আপনাকে তো এটা বলতে হবে, মিডিয়া তো এটা বলবে। এখন এই পুরা ঘটনাটা যখন, এবং হচ্ছে যে আমাদের অনেকে দেখলাম এটাকে মিডিয়া ব্লান্ডার বলতেছে, মিডিয়া ব্লান্ডার না, এটাকে বলতেছে কি জামাত ব্লান্ডার করতেছে, অনেকে বলছে, ইভেন ওনাদের লোকজনও বলছে যে জামাত ব্লান্ডার করছে। এখন এই ব্লান্ডারটা যখন আমাদের মেইন স্ট্রিম মিডিয়া, প্রথম আলো, ডেইলি স্টার, যমুনা, আপনাদের সময় বলতে পারেন, আরও যারা আমাদের মেইন স্ট্রিম পত্রিকা বা টিভি চ্যানেল, তারা যখন এগুলো সামনে আনলো, তখন সাথে সাথে ফেসবুকে আবার ওই জামাতের পক্ষ থেকে বলা হলো মিডিয়া ফেসিবাদ শুরু হয়ে গেল, মিডিয়া বায়াসনেস শুরু হয়ে গেল, মিডিয়া কু শুরু হয়ে গেল, এইগুলা বলা শুরু করছে। এবং আমি দেখি এখানে একটা পোস্ট দেখলাম যে শিবিরের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাদিক কায়ুম সম্ভবত, সে পোস্ট করলো কি একটা, আমি দেখলাম যে মিডিয়া কু হচ্ছে, মিডিয়া কু আমরা প্রতিহত করবো, এরকম কিছু একটা স্ট্যাটাস সে দিল। সেটা হ্যাঁ, এই যে এখানে লেখলো কি, সে মিডিয়ার ফেসিবাদকে রুখে দেওয়ার সময় এসেছে। মানে কাইন্ড অফ হচ্ছে যে ওই যে আগে একটা সময় খেয়াল করলেন না, প্রথম আলো ডেইলি স্টারের হামলার সময় ওই বিদেশ থেকে হচ্ছে যে আপনার সাংবাদিক ইলিয়াস, ওনাদের জামাতের ঘনিষ্ঠ সহচর এবং প্রধানতম উস্কানিদাতা, এই ব্যক্তি কিন্তু বলছে প্রথম আলো ভাঙা শেষ, ডেইলি স্টারের দিকে যাও। মানে
আপনি সম্মতি উৎপাদন করতেছেন সমাজে, মিডিয়ার উপরে আক্রমণ করা, মিডিয়ার উপরে। এবং এই দেখেন সাদিক কায়েমের এই পোস্ট হইল, এরপরে আপনি দেখেন আমাদের এক সাংবাদিক ভাই জগাল ইউনিয়ন 4 নং ওয়ার্ডের, তাকে হচ্ছে যে রাতে বেলায় ব্যালটে সিল মারার দৃশ্য ধারণ করতে গেলে জামাতের সন্ত্রাসীরা সাংবাদিক টিটুকে মেরে রক্তাক্ত করে। এই যে দেখেন, এটা কিসের কি পড়ছেন আপনি? এটা একটা নিউজ, এবং এটা কোথায় এসছে? এটা সংবাদে এসেছে, এবং হচ্ছে এটা তো ফেসবুকে এসেছে, এবং খুবই রিনাউন্ড সাংবাদিক যারা, তারা এটা শেয়ার করতেছে যে সে আমাদের খুবই পরিচিত সাংবাদিক, আমাদের খুবই কাছের সাংবাদিক। তার মানে কি, এখানে স্পষ্ট দেখা যাচ্ছে, দেখেন আপনি তার ইয়াটা আমি দেখাই, এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, কোন দিকে দেখাবো। হ্যাঁ, খুবই একদম রক্তাক্ত অবস্থা, বোটে সিল মারতেছে, সেটা কাভার করতে গেছে, তাকে মেরে দিছে। আর এদিক দিয়ে সাদিক কায়েমরা এবং অনেকেই, আমি বিশেষ করে জামাত শিবিরের লোকজনকে দেখলাম সম্মতি উৎপাদন করতেছে মিডিয়ার ভিতরে। কালকে আমার সাংবাদিকগুলো কিভাবে নিউজটা কভার করবে, কোন সিকিউরিটিতে কভার করবে? কিছু থেকে কিছু হলেই তো আপনি তার উপর আক্রমণ করার একটা চেষ্টা হবে বলে আমি আশঙ্কা প্রকাশ করতেছি। তো এই জায়গা থেকে আমি, আর আপনি আমার সেকেন্ড পার্টটা একটু প্রশ্নের উত্তরে যান তাহলে। কোনটা বলছেন? প্রো জুলাই না বিএনপি? আচ্ছা, বিএনপি প্রো জুলাই না, এইটা আমি ভাবতে চাই না বা মনে করি না। কোন জায়গা কেন এটা ছাত্রদের, এরকম রিফাত রশিদের মতো একজন ছাত্র নেতার এবং সেই সময় একদম সামনে থাকা ফ্রন্ট লাইনারের এই ধারণা হচ্ছে, এই কষ্টটা সে পাচ্ছে কেন? ওকে, আমি এই ব্যাপারটা আমি যদি বলি আমার পার্টির জায়গা থেকে, আমি মনে করি না যে এটা এই অভিযোগটা সত্য। দেখেন, অনেকগুলা পার্টে তো কাজ হয়েছে, ওরা ছিল সামনে, আরও অন্যান্য দলের লোকজন ছিল, সাধারণ লোকজন ছিল, একদমই খেটে খাওয়া মানুষ, দিনমজুর, কি বলে এটাকে, সকল শ্রেণীর পেশার মানুষ, সকল শ্রেণী পেশা, রিক্সাওয়ালা, সবাই। তো এখানে আসলে মূল্যায়নটা কিভাবে করা হয়, আমি যতদূর জানতে পারছি সেটা হচ্ছে যে বিএনপির জায়গা থেকে চাইছিল যে এনসিপি একটু দাঁড়াক। হ্যাঁ, আমি যতটুকু জানছি বা আমি যতটুকু জানি যে তারা স্বতন্ত্রভাবে একটা দল আকারে দাঁড়াক, এটা বিএনপির চাওয়া ছিল। জোটে যাওয়ার ব্যাপারটা অন্য হিসাব। এতটুকু ইচ্ছা তাদের মধ্যে ছিল। টপ লিডারদের মধ্যে আমি অনেকের সাথে কথা বলছি, তারাও বলছে যে আমরা তো চাইছিলাম যে তারা একটা দল হিসেবে দেয়, কিন্তু তারা দেখা গেল যে জামাতের সহযোগী সংগঠন আকারে অ্যাক্ট করা শুরু করলো। যখন জোট হইলো তখন তো আরো এটা, জোট হওয়ার পরে হয়তো এটা করতেও হইতে পারে। আচ্ছা, সেটা অনেকটা আমরা দেখতেছি যে জামাত জোটে ছিল, তখন কি আপনি বলতে চান যে বিএনপি সহযোগী সংগঠন ছিল জামাত? বিএনপি আপার হ্যান্ডে ছিল তখন। আপনি যে বলছেন সহযোগী সংগঠন, ওরা জোটে আছেন, ওনারা যদি আপার হ্যান্ডে থাকে, এই মুহূর্তে তো জামাত এনসিপি জোটে তো জামাত আপার হ্যান্ডে, দ্যাট মিন্স এনসিপি যদি সহযোগী সংগঠন আকারে কাজ করে, তাহলে কি বিএনপি জামাত জোটের সময় বিএনপি যখন আপার হ্যান্ডে, তখন জামাত কি আসলে সহযোগী সংগঠন হিসেবে কাজ করছিল কিনা? আমার কোশ্চেন এটা। আচ্ছা, সেটা করতে পারে। তবে আমি এখানে যেই জায়গাটা দেখতেছি, আমি খেয়াল করছি, যেমন এনসিপি আমার সাথে, কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া বা সব যেখানে পার্সপেক্টিভ, আমাদের পার্সপেক্টিভটা কিন্তু এটা না। ওকে, আমি শেষ করি। চেষ্টা যেটা করি, আমি যে কারণে এটা বলছি, আমি দেখলাম যে এনসিপিকে দিয়ে কিন্তু অনেকগুলো কথা বলানো হচ্ছে যেটা জামাত ডিল করতে চায় না। আচ্ছা, যেমন অনেকগুলো ঘটনা, যেমন ধরেন যে এই যে এখন যে ভোটের যে এই রিগিংগুলা হচ্ছে, রিগিং না ঠিক, আগে থেকে যে ভোট কারচুপি করার চিন্তা, টাকা দিয়ে ভোট করার চিন্তা, এই বিষয়গুলো দেখবেন যে আপনি জামাতের লোকজন যতটা না সামনে এসে বলতেছে, এনসিপির লিডারদের দিয়ে বেশি বলানো হচ্ছে। হ্যাঁ, মানে আপনি হচ্ছে যে এখানে দেশের মানুষকে দেখাইলেন, দেখো এই যে তরুণরা আমাদের সাথে আসছে, এবং তরুণরাই হচ্ছে এগুলো ডিল করবে, ওরা কিন্তু এগুলো নিয়ে অত কথা বলবে না, ওরা ফ্রেশ থাকবে। যেমন আমাদের ঢাকা ইউনিভার্সিটির ওই যে ইয়ার মতো আর কি, ডাকসুতে দেখবেন যে সাদিক কায়ুম আর হচ্ছে যে ওর যে সেক্রেটারি, ওরা কিন্তু সব বিষয় ডিল করবে না। ডিল করবে কে? ওই যে ওর নাম কি ছেলেটার, এবি জুবায়ের, মোসাদ্দেক, সর্বমিত্র চাকমা, এরা। ওরা তো ভোট পেয়ে আসছে। হ্যাঁ ভাই, আমি ওইটা ভিন্ন তর্ক, আমি ওই তর্কে যাইতে চাচ্ছি না, আমি বলতেছি পার্টগুলার কথা, যে ওদেরকে দিয়ে একরকম কাজ করানো হয়, এখানে একরকম কাজ করানো হয়। তো এই আর কি। আচ্ছা, ওকে, আসলে এই জায়গাটায় আসছি। তবে যেটা আমার কাছে উনি যেটা বলতে চাইলেন, হ্যাঁ, ও আরেকটা বিষয়, রিফাত যেটা বলছে যে ক্যারেক্টার অ্যাসাসিনেশনের ভয়ে জামাতের সাথে গেছে। আপনি তাইলে দেখেন, আমি এইভাবে রিফাতকে করে কথা বলতে চাই না, তাইলে আপনি দেখেন যে ওদেরকে এখনই মানে ভয়ে
যে শিবিরের সাথে না গেলে, জামাতের সাথে না গেলে আমার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করবে। আমার হচ্ছে ফেসবুকে, ইউটিউবে যে পরিমাণ গালাগালি করা হয়, বট বাহিনীর অত্যাচার যেটা, হ্যাঁ, মা বোনদের তুলে গালাগালি। আমি গতকালকে লাইভে আসছি, আমার 14 গোষ্ঠী উদ্ধার করে দিছে। এবং হচ্ছে যে ওদের বিপক্ষে বললেই আপনি আর থাকতে পারবেন না, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় আপনাকে ধ্বংস করে ফেলা হবে। এবং হাজার হাজার লক্ষ লক্ষ আইডি কোত্থেকে আসছে কে জানে। ঢাকা ইউনিভার্সিটির একটা ঘটনা, ওই ধরেন যে পটুয়াখালীর এক লোক কোত্থেকে এসে সে কনটেক্সটও জানে না, এসে ধুমায় গালাগালি করবে। তো এগুলো হয়। তো রিফাত রশিদের মতো যারা ছিল তাদেরকে বা ওদের দলের অনেকে, যেটা যদি হয় যে, যদিও আমি ওকে দলের হিসেবে চিন্তা করতে চাই না, ওরা একটা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মকে সে রিপ্রেজেন্ট করতেছে এখানে। সো ক্যারেক্টার অ্যাসাসিনেশনের ভয়ে জামাতের সাথে জোটে যাচ্ছে, তাইলে বুঝেন অবস্থা কতটা ভয়াবহ। আচ্ছা, এখন আমি রিফাতের কাছে আসি। সো রিফাত, অনেকগুলো কথা তো উনিও বললেন, হ্যাঁ? তো মানে বিএনপির সাথে কি জোটে যাওয়ার ইচ্ছা ছিল এইজন্য যেতে পারে নাই, না আসলে এই ঘটনাটা কি হলো? ওইটা তো আসলে এনসিপির ডিসিশন, এনসিপির নীতি নির্ধারক যারা তারা বলতে পারবে আর কি। কেন আপনি ডিজন করতেছেন নাকি এনসিপিকে? হ্যাঁ, আমি ডিজন করতেছি। কেন বলেন তো? আমি নিজে এনসিপিতে ছিলাম অ্যান্ড আমার মনে হয়েছে যে এটা আসলে পার্টি আকারে ফাংশন করে না, এবং এখানের ওহি আসে, মানে পার্টির ভিতরে যারা থাকে। আরশাদ ভাই নিজে এনসিপি করে আসছে, এনসিপি থেকে পদত্যাগ করে পরে উনি বিএনপিতে গেছে। হুম। So উনিও বলতে পারবে এটা। এনসিপিতে উপর থেকে ওহি আসে, ওহি এক্সিকিউট করা হয়, অ্যান্ড যারা জেনারেল মেম্বার তাদের একটা কাঠপুতুলের মতো ইউজ করা হয়। এনসিপির আসলে নাই ওই সো কল ডেমোক্রেটিক, আমি সো কল বলবো, তারা ওই ডেমোক্রেটিক চর্চার কথা বলে, বাট তাদের মাঝে ওই ডেমোক্রেটিক চর্চাটা নাই। অ্যান্ড এনসিপির ভিতরে ছোট দল, নতুন দলের হলে যে জিনিসটা করতে হয়, আপনার সবাইকে নিতে হয়, মানে ওই যে, বাট আমার মনে হয় যে এনসিপি আসলে সবাইকে ধারণ করার মতো ওই ক্যাপাসিটি তাদের নাই। এনসিপির লিডারশিপ যারা আছে তারা আসলে ভয় পায় অনেক বেশি, নতুন কেউ আসলে তাদের পোস্ট পজিশন নিয়ে ফেলবে। এর একটা বড় কারণ হতে পারে তারা হয়তো বা এর আগে বড় কিন্তু রাজনীতি আমরা করে আসে। জুলাই আন্দোলনে তো আপনাদেরকে একসাথে দেখলাম, ভাই ব্রাদার সব একসাথে। মানে আপনাদের মধ্যে এতই ডিফারেন্স ক্রিয়েট হয়ে গেল না, যে এটা ডিফারেন্স না, আমি এটা পলিটিক্যাল লাইন থেকে বলতেছি। এনাদের না, সবার না, সাথে of course, আমার of course. খুবই ভালো না, সম্পর্ক। পলিটিক্যাল বাট লাইন থেকেই সত্য বলতেছি। সত্যটুকু তো আপনার বলতে হবে। আমি এখন যদি ভাই ব্রাদার হিসাব করে সত্য না বলতাম তাহলে আমি না, না, হয়তো না, বা আপনার তো আরশাদ ওটা ভাইয়ের বলতেই বিপক্ষে হবে। কিছু আমি বলতাম না। পলিটিক্যাল জায়গা থেকে আপনাদেরকে তো মানুষ অনেকের ক্ষেত্রে পাবলিক পারসেপশনের কথা বলতেছি। আপনাদেরকে কিন্তু এখনো অনেক একই মনে করে, আমি যদি ভুল না করে থাকি। ঠিক আছে? আপনাদেরকে খুব ডিফারেন্ট এন্টিটি কিন্তু মনে করে না। আপনাকে আমি একটা ছোট্ট প্রশ্ন করি, জি। আপনি কোয়েশ্চেন অ্যান্সারটা পাবেন। 6 জন সমন্বয়ককে ডিবি অফিসে নিয়ে গেলেন, তার পরবর্তীতে আমরা 4 জন মানুষ লিড দিলাম। এই 4 জনের কজনকে আপনি পরবর্তীতে মিডিয়া লাইমলাইটে পাইছেন? হুম। একজনকে পাইছেন, আব্দুল হান্নান মাসুদ। সে আব্দুল হান্নান মাসুদ নিজে তার এলাকায় গেছে, শুরুতে এলাকায় গিয়ে সে একটা স্বতন্ত্র জনপ্রিয়তা অর্জন করছে, তাকে আসলে অন্য কোনোভাবে ডিনাই করা যায় না, বাকি সবাইকে ডিনাই করা হয়েছে, মানে এটা আমি দাবি নিয়ে বলতেছি। হুম। এবং এমন অনেকজন মানুষ আছে যাদের জুলাইতে খুব একটা অবদান নাই, হুম। তারা আসলে এখানে হিরো হয়েছে এবং প্রচণ্ড বড় হিরো হয়ে গেছে, যারা তাই? এই এনসিপির মধ্য দিয়ে বা এই সার্কেলের মধ্য দিয়ে। এর একটা বড় কারণ হলো গিয়ে, একটা কথা আছে, আমরা আসলে আমাদের ঢাকার মানুষ এই প্রবাদটি ইউজ করে, খারাপ মানুষ খারাপ সময় কাজে আসে। সো এইখানের ভিতরে কিছু খারাপ মানুষ ছিল যারা আসলে টাফ টাইমের ভিতরে হাল ধরছে, যখন গুড টাইম আসছে তখন আসলে তাদের আসলে অতি বিপ্লবী হিসেবে দেখানোর প্রয়োজন হয় নাই। ফলত ওর সময়ের ভিতরে যারা পরবর্তীতে অতি বিপ্লবী দেখাইছে তারা অনেক নেম ফেম পাইছে। আমাদের ভাই এইসব দরকার পড়ে নাই। বাংলাদেশের যদি আবার কোনো সময় টাফ টাইম আসে, আমি রিফাত রশিদ দাঁড়াবে, এতটুকু আমি গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। সো এই ঘটনাগুলো ঘটছে এনসিপিতে, অ্যান্ড এইটা একটা বড় কারণ। এনসিপি প্রকৃত বিপ্লবী যারা, প্রকৃতপক্ষে যারা জুলাইকে ওন করছে, তাদের থেকে কার ফেসবুকে লাইক কত বেশি সেই জিনিসটাকে প্রায়োরিটি দিছে। আর 2 নম্বর, আমি একটা টাফ কথা বলতে চাই, এটা আমি জানি না যে হয়তোবা আজকে ইলেকশনের রাতের আগে আমার ভাই ব্রাদারদের উপর প্রভাব পড়বে, আপনি যেটা বললেন যে ভাই ব্রাদার হিসেবে দেখছেন, সেটা হলো গিয়ে এই যে জামাতের দিকে অ্যালায়েন্সটা, এই অ্যালায়েন্সটাকে আসলে এই পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। অ্যালায়েন্স করার জন্য এই অ্যালায়েন্সের দিকে নিয়ে গেছে তারা কিছু গ্রুপ, কিছু লোক, তারা এর ভিতর থেকে কাজ করছে যারা এনসিপির পলিসি মেকার হয়ে উঠছিল, এবং তারা এটার দিকে ড্রিভেন করছে। এনসিপিকে সবাই বলছিল যে সারা বাংলাদেশে যদি তারা দাঁড়ায়, সারা বাংলাদেশে যদি ইলেকশনস করে, সারা বাংলাদেশে যদি তারা প্রার্থী দেয়, অ্যাটলিস্ট তাদের আসলে দাঁড়াইতো, সংগঠন দাঁড়াতো। রাজনীতি তো আর একদিনের না, এমপি মন্ত্রী হয়েছে, এমপি মন্ত্রী হওয়া তো আর রাজনীতি না। বাংলাদেশের ভিতরে তো কত মানুষ এমপি হয়েছে, কত মানুষ মন্ত্রী হয়েছে, কতজন মনে রাখছে। তো ফলত আমরা সবাই বলছিলাম, বা আমাদের যখন জিজ্ঞেস করা হয়েছিল, যে আমরা বলছি স্বতন্ত্র ইলেকশন করতে হবে, সারা বাংলাদেশে ক্যান্ডিডেট 300 দিতে হবে, 300 আসন অ্যাকচুয়ালি। এখন সব জায়গার ভিতরে ক্যান্ডিডেট দিতে হবে এবং সংগঠন দাঁড়াতে হবে, অর্গানাইজেশন ফার্স্ট। সেই অর্গানাইজেশন ফার্স্ট জিনিসটাকে আমলে নেয় নাই। আমার মনে হয়েছে যে নাহিদ ইসলামরা বা এনসিপি
এনাফ সাহসী না, যেই সাহসীটা তারা জুলাইতে ছিল, কিন্তু রাজনীতির মাঠে এসে তারা এনাফ সাহসী না যে তারা আসলে ৩০০ জনের প্রার্থী দেওয়ার ওই রিস্কটা নিবে। তাদের বরং একটা সেফ খেলতে চাইছিল তারা, অ্যান্ড সেইটাই আসলে জামাতের সাথে গিয়ে হয়েছে। আমি বিএনপির সাথে হলো না কেন? এই বিএনপি, আমি তো বললাম যে বিএনপি, আপনাকে আমি একটা ছোট কোয়েশ্চেন করি, তারেক রহমান দেশে আসছেন, কত মানুষের সাথে দেখা করছেন? তার কি মনে দরকার ছিল না যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কোনোদিন একদিন ইনভাইট দিয়ে দেখা করা, বা জুলাইয়ের যারা নেতৃত্বস্থানীয় আছে তাদের সাথে এটা আমি দেখা আসাদ করা, ভাইকে চেষ্টা করব। তাদের সাথে দেখা করা? সে তো ডাকে নাই। মানে আমার মনে হয় তারেক রহমানের কাছে এটা ম্যাটার করে না। আমি স্পষ্টভাবে বলতে চাই, তারেক রহমানের কাছে এটা ম্যাটার করে না, বা তারেক রহমানের পলিসি মেকিংয়ে যারা আছে, যারা তাকে পরামর্শ দিতে, তাদের কাছে এটা ম্যাটার করে না। মনে হচ্ছে আরে পোলাপেন মানুষ, এই টাইপের একটা মনোভাব তাদের মাঝে আছে। আমি যদি আপনাকে ছোট্ট এই জন্য কিছু আপনি উদাহরণ বলছেন দিই, আরো বেশি যে প্রো জুলাই না। হ্যাঁ, আমি আপনাকে ছোট্ট এইটার জন্য না, মানে অনেকগুলা কার্যক্রমের কারণে মধ্যে এটা দিয়ে একটা বোঝা কারণ। যায়। আপনাকে যদি আমি বলি, মির্জা আব্বাস সাহেব বলি, বা হলো রিজভী সাহেবদের বলি, আপনি যখন 5ই আগস্টে তাদের ভিডিওগুলো দেখেন, যে রিজভী সাহেবরা বলেন যে ছোট ছোট বাচ্চারা আজকে আমাদেরকে মুক্ত করেছে, বা আব্বাস সাহেব বলতেছিল যে আমার সংসারটা ভেঙে তছনছ করে দেওয়া হয়েছিল, আমার পরিবারটাকে ভেঙে খান খান করে দেওয়া হয়েছিল। আজকে তাদের টোনগুলো দেখেন না। মানুষ আসলে বিপদ যখন কেটে যায় তখন অতীতকে ভুলে যায়, কারা তাদের জন্য কি করছে এই জিনিসটা ভুলে যায়। এই জিনিসটা খুব বাজে প্র্যাকটিস, এবং বাংলাদেশে এই জিনিসটা অহরহ হয়ে গেছে। এই একই কারণে, ভুলে যাওয়ার কারণে দেখবেন শেখ হাসিনাকে মানে ফেরত আনার রাস্তা তারা তৈরি করছে, কারণ বাংলাদেশের মানুষকে ভুলে দেওয়ার একটা প্র্যাকটিস তৈরি হয়েছে। আজকের দিনে এসে বাংলাদেশে কয় টাকা চাঁদাবাজি করছে সমন্বয়করা সারা বাংলাদেশে? খুবই অল্প, 2-4টা ঘটনা ঘটছে এবং প্রত্যেকের বিরুদ্ধে অ্যাকশনস নেওয়া হয়েছে। কিন্তু আপনি দেখেন বাজারের ন্যারেটিভটা কিরকম, যে সমন্বয়করা চাঁদাবাজ, এদের হাজার হাজার কোটি টাকার মালিক। কিন্তু টিআইবি আপনি রিপোর্ট আমাকে তো আবার দেখলে মনে ডিফারেন্ট হচ্ছে বলে। যে মানে আমি তো একটা টিআইবি জিনিস বলি- না, টিআইবি রিপোর্ট তো আবার ডিফারেন্ট কথা বলে। কি বলতেছে? ওর রিপোর্ট তো পুরো আপনি যেটা বলতেছেন আসলে সমন্বয়কদের ওখানে কোনো অস্তিত্বই নেই বলতে গেলে। আমি যেই জিনিসগুলো বলতে চাচ্ছি বা করতেছি, যে সারা বাংলাদেশের ভিতরে একটা ন্যারেটিভ ছড়ানো হয়েছে যে জুলাই যারা করছে, জুলাই লিডারশিপ, তারা চাঁদাবাজ, এবং এটা সবাই করছে, এবং তাদের কাছে প্রচুর টাকা, দে আর কারাপ্টেড, এই ধরনের অনেক ঘটনাগুলোই ঘটানো হয়েছে। অ্যান্ড এগুলো খুব পরিকল্পিত, সবাই এর মধ্যে দিয়ে অ্যাডভান্টেজ নিচ্ছে। আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিতে চাই। আজকে বাজারে সব থেকে বেশি যেই জিনিসটা নিয়ে সমালোচনা হয়েছে সোশ্যাল মিডিয়ায় আর কি, সেটা হলো গিয়ে জুলকার নাইন স্যার কিছু পোস্ট দিছে, যেটাকে হলো জামাত শিবিরের অ্যাক্টিভিস্টরা ডিবাঙ্ক করছে। যে জুলকার নাইন স্যার, আরে এই যে কোট আনকোট করে যদি আমি বলি যে কচু খেতি সাংবাদিক, এইরকম এই ধরনের ন্যারেটিভ দেওয়া হয়েছে। অথচ সাদিক কায়েম, যাকে কিনা জামাত শিবির বা তারা জুলাইয়ের ইমামের পর্যায়ে দাঁড় করানো হয়েছে, তার একমাত্র রেফারেন্স জুলকার নাইন স্যার তাকে পোস্ট দিয়ে তাকে হিরো বানাইছে। এই ব্যতীত কোনো কিছু আছে? আমি রিফাত রশিদ নিজে বলতে পারি, আমার সাদিক কায়েমের থেকে আমি বেশি যেই মানুষটা শিবিরের যে নেতাটাকে দেখছি, সে হলো শিবিরের জায়েদ ভাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক ছিল, আমি তাকে আরও বেশি দেখছি। সেই জায়েদ কই? আপনারা কোনোদিন জায়েদের নাম শুনছেন? আমি চ্যালেঞ্জ দিতে পারবো বাংলাদেশকে, যারা এই অ্যারেনার সাথে জড়িত না, ছাত্র রাজনীতির সাথে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে, তারা কেউ চেনে না তাকে। কারণ তাদের হয়তোবা জায়েদ ভাই ততদিনে শিবির থেকে তাকে ছুটি দিয়ে দেওয়া হয়েছিল, শিবিরের একটা কার্ড প্রয়োজন ছিল, হয়তোবা জায়েদ ভাই দেখতে অতটা লম্বা না, অতটা হ্যান্ডসাম না, যদি সে গুড লুকিং আর কি, হয়তোবা তাদের অন্যরকম একটা কার্ড দরকার ছিল। সবাই তো একটা কার্ড খোঁজে। তো এই আর কি আমার মনে হচ্ছে এই জিনিসগুলা, তো ফলত এই জিনিসগুলো তো হইছে প্রত্যেকেই আসলে, এবং শিবিরের একটা ক্ষমতা আছে, সে যাকে ইচ্ছা যদি বলে চমুককে হিরো বানাবে, সে হিরো বানাইতে পারে। বাংলাদেশে অসংখ্য মানুষকে এরা হিরো বানাইছে, এবং অসংখ্য ভিলেনকে এরা হিরো বানাইছে, এবং অসংখ্য হিরোকে এরা ভিলেন বানাইছে। আপনি আব্দুল কাদের জুলাই 9 দফার ঘোষক ছিল, আপনি তার কমেন্ট বক্সটা যা চেক করেন। এই ঘটনাগুলো ঘটছে, এবং এই ঘটনাগুলো অহরহ ঘটতেছে। আমি এখানের ভিতরে জামাত শিবির বলবো না, বিএনপি বলবো না, বিএনপির লোকজনের সিচুয়েশন হয়তো বা ক্ষেত্র বিশেষে আরও খারাপ। আমি আপনাকে একটা উদাহরণ দিই। আজকের দিনে ছাত্র দলের আমার খুবই পছন্দের একজন বড় হবে, এবং ফ্যাসিবাদী আমলে তাকে আমি অনেক লড়াই করতে দেখছি, মানসুর আলম, তিনি একটা পোস্ট দিয়েছেন, নির্বাচনের প্রথম লাশ এনসিপির আব্দুল হান্নান মাসুদের নেতাকর্মী কর্তৃক বিএনপি কর্মী, এনসিপি এর হান্নান মাসুদের নেতাকর্মী কর্তৃক বিএনপির কর্মী ছুরিকাঘাতে নিহত। এই যে একটা ছবি দিয়েছে। ফ্যাক্ট চেকিংয়ে দেখা গেছে যে ওসিকে কল করা হয়েছে, যে আজমল হুদা ওসি হাতিয়ার, বলছে যে এই ধরনের কোনো ঘটনা নেই, এবং একটু পরেই তার একটা পোস্ট ভাইরাল হয়েছে ছবি, যে সে খুব হাস্যোজ্জ্বল। তো এই যে আরশাদ ভাই একটু আগে বলছিল যে জামাত আসলে গুজব দিবে, গুজব বের করবে, প্রোপাগান্ডা করবে, তারা সেটা ডিবাঙ্ক করবে। এখন যে বিএনপির অ্যাক্টিভিস্টরা বা ছাত্র দলের অ্যাক্টিভিস্টরা যে গুজব দিচ্ছে, এবং মৃত্যু গুজব, আপনি বলছেন ভয়ঙ্কর ভয়ঙ্কর গুজব, এবং সেইটার এগেনস্টে আসলে আরশাদ ভাইদের ন্যারেটিভটা কি, যে নিজেদের ভুল কি তারা স্বীকার করতেছেন কিনা, বা হলো গিয়ে এখানে তো ন্যারেটিভটা গুজবগুলো আপনারাই শুরু করলেন। আমি যদি আরও একটু যাই,
এইখানের ভিতরে নির্বাচনের আগের দিন বিএনপির আমলনামা, যেহেতু আমার এগেনস্টে ইসে আছে, আমি তো জামাত শিবির নিয়ে সমালোচনাটা বেশি করছি আর কি। সো ডক্টর মাহমুদা মিতুর উপর বিএনপি কর্মীদের হামলা, এনসিপি নেত্রী জামাতের পক্ষে প্রচারণা চালানোয় নারীকে হেনস্থা, প্রতিবাদ করায় বুয়েটের ছাত্রকে ব্যাপক মারধর। এটা সিরাজগঞ্জের ঘটনা। আমি একটু বলতে- মিতু আপার ওটা কিন্তু ইয়া হইছে, আমি ওখানে একটু পাশ থেকে বলতেছিল এ আপা ওখানে কিন্তু টাকা দিছে আমাদের ছেলে পেলে। ভাইয়া আচ্ছা, সেটা আমি আপনি আমি demand করবেন। প্রত্যেকটা পয়েন্টে আমি এটা লিস্ট নিয়ে বলতেছি হ্যাঁ। যে ঘটনাগুলো মিডিয়া আসছে, আমি মিডিয়ার প্রত্যেকটা পয়েন্টে আমরা কথা বলবো। বিএনপির বিদ্রোহী প্রার্থীর ম্যানেজার 10.5 লক্ষ টাকা সহ আটক, এবং ওই যে জামাতের পক্ষে প্রচারণা চালানোয় নারীকে হেনস্থা, প্রতিবাদ করা বুয়েট ছাত্রকে ব্যাপক মারধর, এই ঘটনাটা ঘটছে। আমাকে একটা মেসেজ আসছে, বুয়েটের একটা শিক্ষার্থী সিরাজগঞ্জে, সে গিয়েছিল ঢাকা থেকে ভোট দিতে, কিন্তু সে বলতেছিল আমি ভোট দিতে পারি নাই, আমি ক্ষমা চাচ্ছি, এই বাংলাদেশ আমরা চাই না, আমরা যারা জুলাই করছি। সে কোট আনকোট করে একটা কথা বলছে যে জুলাই আসলে ফেল, জুলাই একটা ব্যর্থ, জুলাই একটা হলো গিয়ে ধোকা। তার কাছে এই জিনিসটা মনে হয়েছে, কারণ সে প্রথমবার ভোট দিতে গেছে, সে একটা স্বপ্ন দেখছে যে এর মধ্য দিয়ে, এই ইলেকশনের মধ্য দিয়ে নতুন একটা গণতান্ত্রিক উত্তরণ হবে, সেই জিনিসটা দেখে নাই। সেই জিনিসটা আসলে হয় না, এই জন্য সে প্রচন্ড পরিমাণে হতাশা। এই জিনিসটা বলতেছে জুলাই আসলে একটা ফেক জিনিস, এটা আমাদের সামনে একটা শো করা হয়েছে। তো এই কষ্টটা আসলে কম আসে না, একজন যে জুলাই গুলির মুখে দাঁড়াইছে এই মানুষটার পক্ষে এই কথাটা বলা আসলে খুবই কষ্টের, খুব কষ্ট নিয়ে আসলে এই কথাটা বলে। পটুয়াখালীতে বস্তাবন্দির টাকা সহ বিএনপি নেতা আটক, ফেনীতে যুবদল নেতার খামার থেকে পিস্তল উদ্ধার, সিরাজগঞ্জে জামাত নেতার বাড়িতে আগুন, অভিযোগ বিএনপির দিকে, ভোলায় জামাত নেতাকর্মীদের উপর বিএনপির অতর্কিত হামলা, বিএনপির নেতা ও প্রার্থী অ্যানি চৌধুরীর গাড়ি থেকে 80 লক্ষ টাকা উদ্ধার, সেনাবাহিনীর হাতে আটক 2, টাকা ও ভোটার স্লিপ একই সাথে বিতরণের সময় হাতে নাতে ধরা খেলেন বিএনপি কর্মী, আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া সাবেক ইউপি চেয়ারম্যান বিপুল দেশীয় অস্ত্রসহ আটক, চান্দিনা উপজেলায় বিএনপি প্রার্থীর সমন্বয়ক মাহবুব হোসেনের বাড়ি থেকে দেশীয় অস্ত্র আটক করেছে সেনাবাহিনী, মোটরসাইকেল থেকে ফেলে জামাত নেতার উপর হামলা, পিটিয়ে জখম, কাঠালিয়ায় জামাত নেতার অবরুদ্ধ করে ফোন চেক, মারধর ও খুচরা টাকা ছিনতাই ছাত্রদলের, জামাতের আমিরের নির্বাচনী ক্যাম্পেইন ভাঙচুর করে টানানো হলো বিএনপির পোস্টার, মৌলভীবাজারে জামাত কর্মীদের উপর বিএনপির হামলার অভিযোগ। বিশাল লিস্ট এই ধরনের অসংখ্য এখন লিস্ট আপনি আমার কাছে আছে। যেই নিউজগুলো এতক্ষণ যে শিরোনামগুলো পড়লেন, হ্যাঁ এগুলা কি সব অথেন্টিক নিউজ সোর্স? হ্যাঁ, আমি মেইনস্ট্রিম নিউজ থেকেই এইটা কালেক্ট করছি, এন্ড এরকম আরো অনেকগুলো আছে। আপনি যদি আমাকে না আটকাতেন আমি হয়তো বা না আমি আটকাই না, আপনি বলতে চাইলে বলতে পারেন। না, আমি আমাদের আর অনেক বলবো সময়। না, আমি আর বলবো না আসলে। না রিফাত, আপনি যদি মনে করেন যে আপনি আরো 5 মিনিট পড়বেন, না, আমি আমি বুঝতে পারছি যে আমি আসলে সময়ের জন্য আসলে এটা তো খুব বোরিং জিনিস। আমি জাস্ট এক্সাম্পল দিলাম যে ইলেকশনের আগে আমরা এই জিনিসটা দেখতে চাইনি। আমি যেমন দেখতে চাইনি ঠাকুরগাঁয়ের জামাতের আমির বা যিনি ছিলেন তারকে টাকা নিয়ে ধরা পড়তে। আমি যেমন দেখতে চাই নাই হলো গিয়ে রাতের বেলা হলো গিয়ে এই গুজবটা ছড়ানো হবে যে আব্দুল হান্নান মাসুদ বিএনপির কোনো একজনকে করছে। বরং আমি আপনাকে একটা ছবি দেখাই আব্দুল হান্নান মাসুদদের ওখানে আব্দুল হান্নান মাসুদের একজন কর্মীর উপর প্রচণ্ডভাবে অ্যাটাক করা হয়েছে, তার মাথা টাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। আমি আপনাকে ছবি দেখাতে পারি, ভিডিও দেখাতে পারি, এই যে ছবি, বরং এইটা করা হয়েছে। আমি বরং সন্দেহ করি এই লোকটার অবস্থা, আমি আপনাকে ছবি দেখাচ্ছি, এই লোকটার অবস্থা আশঙ্কাজনক। এই লোকটার অবস্থাকে ঢাকতেই কিনা এই ধরনের মৃত্যুর গুজব প্রচার করা হচ্ছে কিনা এটাও একটা বড় সন্দেহ। ফলত আমরা যে দেখেছিলাম যে 4ই আগস্টের রাতে বা 5ই আগস্টের সকালে ওই রাতটাতে লাইলাতুল গুজব বলতেছিলাম আমরা আর কি। তো আরেকটা লাইলাতুল গুজব আজকে তৈরি হয়েছে, অ্যান্ড এইগুলা ভয়ঙ্কর বাংলাদেশের রাজনীতির জন্য। এবং একটা গণতান্ত্রিক উত্তরণ যদি বাংলাদেশে হয়, একটা ইলেকশনও হয়, এর পরবর্তীতে এই নির্বাচনের উপর বাংলাদেশের মানুষের কতটা ভরসা থাকবে এই জিনিসটা একটা বড় ফ্যাক্টর। কারণ দিন শেষে তো মানুষের চিন্তা, এই রাজনীতি বা ভোট বা এই যা কিছুই বলি না কেন, এগুলো তো আসলে মানুষের চিন্তার প্রতিফলন। বাংলাদেশের মানুষ এই নির্বাচনটাকে আসলে যেইভাবে উৎসব আকারে দেখতে চাইছিল, উৎসব আকারে আর দেখতে পারতেছে না। ফলে বাংলাদেশের মানুষের মাঝে এক ধরনের একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে, অ্যান্ড এই দ্বিধাদ্বন্দ্বের ফলাফল কি হবে সেটা তো দীর্ঘমেয়াদী। আমরা যদি পোস্ট কোভিড সিচুয়েশনের কথা বলেছি, পোস্ট জুলাই ট্রমার কথা বলছি, এই ট্রমাগুলো আসলে মানুষ কাটাইতে চাইছিল এই ইলেকশনের মধ্য দিয়ে। সো এইটা যদি না হয়, সামনের দিনে বাংলাদেশের রাজনীতির জন্য বিপদ আছে, বাংলাদেশের পাওয়ার স্ট্রাকচারে যারা থাকবে তাদের জন্য বিপদ, বাংলাদেশের বিরোধী দলে যারা থাকবে তাদের জন্য বিপদ, মোটামুটি রাষ্ট্র কাঠামোর জন্য একটা বিপদ আছে। সুতরাং আমি মনে করি যা হয়েছে ওকে, বাংলাদেশের আগামীকালকের ইলেকশনসে যাতে আর কোনো ধরনের ভ্যান্ডালিজম না হয় এই জিনিসটার প্রতি গুরুত্ব দেওয়া উচিত। ওকে, থ্যাংক ইউ আসাদ ভাই। অনেকগুলো কিন্তু প্রশ্ন উঠলো, হ্যাঁ রিফাত, অনেকগুলা আপনি আশা করি প্রিপারেশন নিয়েছেন, প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, দেওয়া উচিত বলে মনে করি। প্রথম যে একটা শুরু করলো যে কেন তারেক রহমান দেশে আসার পরে বৈষম্য বিরোধী রিফাত রশিদদের মতো মানুষদেরকে
প্রয়োজন বোধ করলে না তাদের সাথে যোগাযোগ করা বা তাদের সাথে দেখা করার বা তাদেরকে ডেকে নিয়ে আসার বা হোয়াট এভার, এটা একটা অনেকগুলা লিস্ট বলা হলো যে এই ঘটনা ঘটছে। একজন ওই নেত্রীর কথা বলা হলো ছাত্রদলের, যিনি নিজেই গুজব ছড়াচ্ছেন, যিনি হত্যাকাণ্ডের শিকার হন নাই কিন্তু করছেন। তো এগুলোকে আপনি কিভাবে দেখছেন এবং আপনি সেটা কিভাবে ডিমান্ড করবেন এটা? আচ্ছা, এটা হচ্ছে যেটা আপনার ঘটনাগুলা এখানে রিফাত রশিদ যেগুলো পড়লো, আপনার বিএনপির পক্ষ থেকে রাত্রে 11টায় আজকে অফিসিয়ালি প্রেস ব্রিফিং করা হয়েছে। সেখানে মেইন স্ট্রিম মিডিয়া বইফুটগুলা না, ওখানে 170টা অভিযোগ অলরেডি করা হয়েছে। কোথায়? মানে ওই প্রেস ব্রিফিং। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিএনপির যে নির্বাচন পরিচালনা কমিটি, তার পক্ষে 170টা অভিযোগ। এখন রিফাত রশিদ তো অনেকগুলো পড়লো। এখন ধরেন যে আমিও যদি পড়া শুরু করি, আপনি এটা রাত্রে 11টা পর্যন্ত 170টা দিল, এরপরেও আরও ঘটছে আর কি। ধরেন যে ঢাকায় জামাতের পোলিং অফিসার সহ 2 জনের কারাদণ্ড, 7 লাখ টাকা সহ জামাত কর্মী আটক, দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত শীট জব্দ। তারপরে হচ্ছে যে এখানে দেখেন ভোট কেন্দ্রে অনুপ্রবেশ অভিযোগে বগুড়ায় জামাত নেতা আটক। এগুলো কিন্তু মানে আটক বলতে আমি যখন বুঝাচ্ছি তখন ধরে নেন যে এটা পুলিশ আটক করছে বা আর্মি আটক করছে। সো ইটস নট যে একটা আজগুবি জিনিস হচ্ছে বলতেছি। মানে আটক করা হয়েছে মানে তার বিরুদ্ধে অভিযোগটা সত্যতা অনেকটাই আছে বলেই তাকে আটক করা হয়েছে। সূত্রাপুরে ভোট কেনার সময় জামাতের নায়েবে আমির আটক। জামাতের রাজধানীতে ভোট কেনার সময় জামাতের নায়েবে আমির আটক, এটা তো বললাম। কুমিল্লায় টাকা বিতরণের অভিযোগে জামাত নেতা আটক, 2 লাখ টাকা জব্দ। তারপরে হচ্ছে যে আরও যদি কিছু পড়ি, এখানে নিউজগুলো যদি দেখি। আসাদ ভাই, নিউজগুলা তো আপনি অনেকগুলো খুঁজে খুঁজে বের করে পড়তে হবে, আমাদের যেহেতু সময়ের একটা বিষয় আছে। আপনি আসলে মূল পয়েন্টটা আমরা আসলে মূল পয়েন্টটা হচ্ছে যে মানে ঘটনাগুলো ঘটতেছে সন্ধ্যার থেকেই। আমি তো বললাম দুই পক্ষই আসলে অপরাধী। এখন এখানে যেটা হয়েছে যে সবাই মিলে আমি যেটা দেখছি একটা মানে আমি যেটা দেখছি ভোটের আশা নষ্ট আমি বলি ওইটা আমি যেটা দেখছি যে যখন জামাতের এই ব্লান্ডারগুলো করতেছিল, ওদের ভাষায় ওরা নিজেরাই ব্লান্ডার বলছে এটাকে, তখন থেকে না আরও কিছু এরকম বিএনপির বিরুদ্ধে অল্প অল্প কিছু আসছে। সেটা যদি আমি পার্সেন্টেজ করি 70-30, হ্যাঁ, আমি যেটা দেখছি। কিন্তু কতটুকু সত্যতা আছে সেটাও দেখার বিষয়। নিশ্চয়ই আমাদেরগুলোও ঘাটার বিষয় আছে। আমরা যে অভিযোগগুলো করছি এখনই ধরে নেওয়া যাচ্ছে না, যেহেতু এটা এখনো বিচারের প্রমাণ সাপেক্ষ যেহেতু না। আর ওই যে ও যে অভিযোগটা তুললো আমাদের কোনো একজন নেত্রী, এরকম একটা মানে আমি এটা এখনো খেয়াল করি না বা দেখি নাই, ওইটা যদি হয়ে থাকে সেটা অবশ্যই খুবই খারাপ কাজ। বেঁচে নাস্তা করতেছে বা না চা খাচ্ছে, উনি বেঁচে। হ্যাঁ, এই ধরনের কিছু একটা। আমি ওটা অবশ্যই আমি ওনার মতো একজন নেত্রীর জায়গা থেকে এটা আসলে খুবই দুঃখজনক। হ্যাঁ, অবশ্যই আমি যদি এটা হয়ে থাকে ঘটনা, এটা যদি হয়ে থাকে কথা বলা, গুজব ছড়ানো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের at least 50 জন পোস্ট দিছে আমার। ওকে ওনাটা দেখে হইতে পারে, ওনাটা দেখে বা কোনো একজনের হইতে পারে। আমি পার্সোনালি যদি বলি, আমি অন্যান্য কাজে ব্যস্ততা, আমি এই জায়গাটা এটা মিস করেছি। যদি এটা হয়ে থাকে তাহলে আমি বলবো যে অবশ্যই ঠিক হয় নাই। তবে এই ধরনের ঘটনা, যে ডক্টর মিতুর যে এটা বললেন যে সে লাইভে চলে আসছে এবং সে কিন্তু এনসিপি নেত্রীদের মধ্যে মোটামুটি বলতে পারেন তার ফেসবুকের বেশি মাত্রায় রিচ আছে, বেশি মাত্রায় লোকজন তাকে ইয়া করে, তার মধ্যে একটা ভাইরাল হওয়ার প্রবণতা থাকে সবসময়। আমি তাকে যতদূর চিনি জানি, ব্যক্তিগত মতামত। হ্যাঁ, ব্যক্তিগত মতামত। তার হচ্ছে অন্ধকার একটা জায়গায় উনি লাইভে চলে আসছে এবং হচ্ছে যে আমার উপর হামলা হচ্ছে, এই ধরনের একটা বিষয়, এবং প্রচুর ভাইরাল। হ্যাঁ, মানে কি বলবো, হিউজ লোকজন এটা শেয়ার দেওয়া হয়েছে এবং ওখানে ওইটা কিন্তু দেখতে শুনতে মনেই হচ্ছিল যে আসলে ওখানে একটা হামলা টামলা হয়েছে। তো পরে গিয়ে আবিষ্কার করলাম যে হঠাৎ করে একজন ওখানে একটা ক্লিপিং ছাড়লো, যে ওখান থেকে একজন বলতেছে ওদের ভিতর থেকে যে আপা আমাদের লোকজন টাকা দিচ্ছে, এটা না ওরা ধরে ফেলছে, এই জন্য ঝামেলা হচ্ছে। কি লাইভেই ওনার লাইভেই। হ্যাঁ, ওইটা আবার আমাদের দিক থেকে লোকজন শেয়ার করতেছে যে দেখেন এই যে আপনার ওখানে যে গন্ডগোল হচ্ছে, কেন গন্ডগোল হচ্ছে সেটা তাদের লোক, হ্যাঁ, তাদের লোকজন হচ্ছে যে মিতু আপারে কানে কানে বলতেছে, বা হচ্ছে যে একটু স্লোলি বলতেছিল কিন্তু ওটা স্পষ্ট শোনা যাচ্ছে। সে বলতেছে যে হ্যাঁ আপা আমাদের লোকজন টাকা পয়সা দিচ্ছে, এটা নিয়ে ঝামেলা হয়েছে।
তাহলে স্কোর কত হলো? 1-1? মানে একজন নেত্রী উনাদের মানে কি বলবো, আপনাদের একজন নেত্রী গুজব ছড়াইছে, আরেকজন আপনি বলতে চাইতেছেন আরেকজন উনাদের নেত্রী করছে। এইটা এই সংস্কৃতি থেকে আমরা বেরোবো কি করে? আচ্ছা, এখানে এই যে দেখেন, আমি বলি ওই যে মানে এই স্কোর কার্ড তো আমরা চাই নাই জুলাইয়ের পরে। একটু জিনিস বলি, এটা হচ্ছে অ্যাকনলেজ করা। আসাদ ভাই দেখেন, আপনি কিন্তু আপনার যে জিনিসটা আমার খুব ভালো লাগতেছে সেটা হলো আপনি পজিটিভলি জিনিসটাকে অ্যাকনলেজ করতেছেন। অ্যাকনলেজ করতে হ্যাঁ, আরেকটা রিফা বিষয় বলে তো আমি দেখলাম বেশ পজিটিভলি অ্যাকনলেজ, দুই পক্ষেরই কথা বলতেছে। আমি একটু হুইচ ইজ ভেরি গুড। এই মানসিকতাটা কেন আমাদের জুলাইয়ের পরে বাকিদের মধ্যে আচ্ছা, এটা থাকলো না? এটা একটু প্লিজ আমাকে একটু সময় দেন। সেটা Please. হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি, বিএনপির জায়গা থেকে যেটা হয় যখন কোনো একটা ঘটনা ঘটে হুম, এবং সেটা যখন হচ্ছে যে আপনার আমি দেখছি যে এটাকে একটা জবাব দেওয়া হয়। হ্যাঁ, একটা অ্যাকনলেজ করা হয়। ভুল হইলে সেটার জন্য শাস্তি দেওয়া হয়। জি। আপনি কুমিল্লার মুন্সির ঘটনাটা দেখছেন, তাকে বহিষ্কার করা হইছে। তারপরে হচ্ছে যে এনি ভাইয়ের ঘটনাটা যেটা হইছে, এনি ভাই নিজে লাইভে এসে সেটার ব্যাখ্যা দিছে। যে ভাই ওখানে যে এত কোটি টাকা বলছে সেটা না, আমার ওখানে কত লাখ টাকা যেন 15 লাখ। আমার যে ড্রাইভার এবং হচ্ছে আমার যে পোলিং এজেন্ট যে প্রধান, সে টাকাটা আনতেছে। এবং হচ্ছে আপনি জানেন যে আমাদের পোলিং এজেন্ট দলীয় যারা নিয়োগ হয় অনেক সংখ্যক লাগে একটা আসনে। হ্যাঁ, হুম, আপনার প্রত্যেক আসনে আপনার রিপ্রেজেন্টেশনের জন্য অনেক অনেক বেশি নাম্বার, অনেক খরচের ব্যাপার। হ্যাঁ খরচের, এবং এটা আসলেই পে করতে হয়। এটা কিন্তু ইলিগাল কিছু না। হ্যাঁ, হুম, আপনি ধরেন দুইজনকে আপনার প্রতিনিধি হিসেবে রাখতেছেন, ও ওখানে আপনার জন্য ডিউটি করতেছে এবং সে এনলিস্টেড এবং আইন সিদ্ধভাবে সে ওখানে আছে, তার জন্য একটা খরচ ওখানে লাগে। তো এই টাকাটা উনি বলছে আর কি। এখন আপনি বলতে পারেন যে এটাও ভাই প্রমাণ সাপেক্ষ। উনি না, আমি যেটা দেখেছি পুলিশ, আমি যেটা দেখেছি টিভিতে সেটা হচ্ছে পুলিশের একজন কর্মকর্তা বলছেন ওখানে 15 লক্ষ টাকা ছিল। ওকে ওকে গট ইট। আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে এনিভাইয়ের পক্ষ থেকে তো কিছু বলা হয়েছে। না, এনি ভাইও বলেছেন যে এটা আমার পোলিং এজেন্টের জন্য আনা, আমার নির্বাচনী ব্যয়। আমি বলতেছি যে একটা রিপ্লাই তো পাইলাম, আপনি এটা আবার ক্রস চেক হোক। হুম, হ্যাঁ, এইটা হচ্ছে প্রবলেম। আর জামাতের যেগুলো হয় যে মানে একদমই অস্বীকার করে, না এরকম কিছু হয় নাই, না এটা উনি নিজের ব্যক্তিগত টাকা, না উনি অসুস্থ হয়ে গেছে, না এটা একটা নাটক কিছু একটা করবে তারা, সেটা একটা বিষয় আর কি। আর আটকগুলা যেগুলো দেখেন আপনি, আমি এখন পর্যন্ত বিএনপির ওরকম দেখি নাই যে হচ্ছে যে পুলিশ বা হচ্ছে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী হচ্ছে যে বিএনপির কোনো এখন পর্যন্ত আমি শুনি নাই যে হচ্ছে যে আটক করছে, এই ভোট জালিয়াতির চেষ্টা করছে, ভোটের ইয়াতে ঢুকে গেছে, মানে আগেই হচ্ছে জালিয়াতি করার জন্য অনুপ্রবেশের চেষ্টা করছে ভোট কেন্দ্রে, এই ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত আমি শুনি নাই। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে কি যে আমি অন্তত এতটুকু আপনাকে বলি যে জামাত শিবিরের জায়গা থেকে ওরা ভোটটাকে আগে থেকেই রিগ করার একটা প্ল্যান করছে, এবং এটা এবং টাকা পয়সা ছড়াছড়ির যে ঘটনাটা, এটা কিন্তু রিয়েল, এবং এটা আমাদের মেইন স্ট্রিম সবগুলা পত্রিকায় এবং হচ্ছে যে টিভি চ্যানেলে আসছে, হুইচ ইজ রিয়েলি আনফর্চুনেট যে এটা করার কোনো দরকার ছিল না। আপনি ভাই যতটুকু জনপ্রিয় আপনি থাকেন না, আপনিও যে সময় পাইছেন বিএনপিও ওই সময় পাইছে, আপনি আপনার প্রচারণা করছেন। বিএনপির আমি যদি বলি তারেক রহমানের জায়গা থেকে, উনি তুলনামূলক কম সময়ই পাইছে। ঢাকায় আসলো, এর মধ্যে আমাদের সবার সর্বজন শ্রদ্ধেয় আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া উনি মারা গেল, ওইখানে একটা আমাদের ইয়া গেল। দেন হচ্ছে এই দুঃখের মধ্যে এই মা হারানোর যে বেদনা, সেইটা নিয়েই উনি আবার আপনি দেখেন যে 40 যেটা বলে আমরা, আমি গতকালকে আলাপ করতেছিলাম এক জায়গায় আমাদের দলীয় একটা ফোরামে, 40টাও করতে পারতেছে না। মানে আপনি বুঝতেছেন যে ইলেকশন সামনে, কালকে ইলেকশন, নির্বাচন। তো এই সব কিছুর মধ্যে দিয়ে উনি চেষ্টা করছে ঢাকা বাংলাদেশের যতগুলো জায়গায় সফর করা যায় সেখানেও রেস্ট্রিকশন। সে যখন জুলাইয়ের শহীদদের দোয়ার জন্য একবার যাওয়ার চেষ্টা করছিল, ইলেকশন কমিশন থেকে বলছে যে আপনি এখন যাইতে পারবেন না। হ্যাঁ, এই ধরনের একটা রেস্ট্রিকশন ছিল, পরে গিয়ে সে ওটা কভার করছে। এবং হচ্ছে রিফাত যে অভিযোগটা করলো যে কেন হচ্ছে যে এখন পর্যন্ত বৈষম্য বিরোধীর সাথে বা হচ্ছে এনসিপির নেতাদের সাথে, এনসিপির তো না, জুলাইয়ের যারা সামনেতে ছিল এদের সাথে কেন বৈষম্য বিরোধী রিফাতদের মতো ওদের সাথে কেন বসা হয় না, এটাতে আমি যেটা মনে করি যে এখানে তো অনেকগুলো ফ্যাকশন ছিল। ধরেন যে ছাত্র দলেরও ফেস তো ছিল, লেফট উইং এরও ফেস ছিল, বৈষম্য বিরোধী রিফাতরাও ছিল, তারপর ওদিক ধরেন এনসিপির ইয়া ছিল। এখানে জুলাইয়ে তো আমরা সবাই একসাথে মুভমেন্টটা করা হয়েছে, দেন আবার হচ্ছে সেপারেট হয়ে গেল, দেন যে যার দলে ঢুকে গেল, দেন হচ্ছে যে যার দলের হচ্ছে যে এজেন্ডা বলেন বা তার যে মটো সেটা নিয়ে তারা রাজনীতি করা শুরু করলো। দেন আবার রিফাতরা হচ্ছে আলাদা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে
আকারে অ্যাক্ট করা শুরু করলো। রিফাত কিন্তু আবার এনসিপিতে ছিল, ওখান থেকে আবার গেল। মানে একটা হ্যাপহ্যাজার্ড সিচুয়েশন হইছে যে দ্যাট মিন্স আপনি বলতে চাচ্ছেন তারেক রহমান দলের ঊর্ধ্বে গিয়ে জুলাইকে ধারণ করতে পারেন না। আমি না, আমি ওইটা তুমি মিসরিড করছো রিফাত। আমি যেটা বুঝাইতে চাচ্ছি, আপনি ওই যে আমি যেটা বুঝাইতে চাইছি যে আমরা যে ইউনাইটেড ছিলাম ওই জায়গাটা কিন্তু আর পরে থাকে নাই, আলাদা আলাদা। যেমন অভিমানের জায়গাটা কি আমি ধরতে আমি পারছেন? আমি আরো আমি অভিমানের কথা বলিনি, আমি ফ্যাক্ট বলছি। ফ্যাক্ট বলছে ওর মতে না, fact আমরা তো বলছে। আমরা তো খালেদা জিয়ার কাছে সবাই গিয়েছিলাম, আমরা তো খালেদা জিয়া, এবং আমি আপনাকে একটা ছোট গল্পই বলি আর সরি Okay, আরশাদ ভাই, আমি জাস্ট হ্যাঁ, 30টা please, সেকেন্ড নিব, হ্যাঁ। জাস্ট একটা টপিকে চলে আসতে। না অনেক লম্বা। তারেক রহমান সময়, please, খালেদা না। জিয়ার সাথে যখন আমাদের প্রথম দেখা হয়, সেটা হলো গিয়ে আমার ব্যক্তিগতভাবে সেটা হলো গিয়ে আমরা ওই যে সশস্ত্র দিবসে আমরা ক্যান্টনমেন্টে তো দেখা খালেদা- হয়েছে। তুমি তো বলছিলে বিএনপি অন করে না, তো খালেদা জিয়া তো আমাকে own একটু করছে। বলতে দেন, আমাকে একটু বলতে দেন প্লিজ, আপনি একটু বলতে দেন। আমি যখন তার সাথে উনি ডাক দেন, উনি কথা বলেন এবং একটা কথা বলতেছিল যে অনেকে তোমাদের বিরোধিতা করবে, অনেকে অনেক কিছু বলবে, অনেক কিছু করবে, আমার দল বুঝি না, অন্য দল বুঝি না, তোমরা যেই জায়গাটা তোমরা যা করতে চাও, তোমাদের নিজেদের কাছে যে জিনিসটা সৎ মনে হয় সেই জিনিসটা তোমরা কইরো। উনি এটা কথা বলছিলেন। খালেদা জিয়া উনি এই কথাটা বলছেন, and এই জিনিসটা আমার মাথার ভিতরে খুব ক্যাচ করছে যে উনি তো দলের ঊর্ধ্বে যাইতে পারেন, উনি আমাদেরকে কাছে টানতে পারেন। আমার মনে হয়েছে যেন তারেক রহমান তার মায়ের এই গুণটা হয়তো বা পান নাই। হ্যাঁ, ওকে, আমি কন্টিনিউ করি। এখানে আমি যেটা বুঝাইতে চাইছি, হুম। প্রথমত খালেদা জিয়াকে মহিমান্বিত করে যেমন সবাই দেখে, আমরাও দেখি, এবং এটা স্বাভাবিক, সব দলেই উনি একটা গ্রহণযোগ্যতা পায়। কিন্তু এটা একই সাথে আবার একটা আমি বলবো যে কেমন যেন একটা বিষয় যে আমাদের বিপক্ষে যখন বলে তখন বলে যে খালেদা জিয়া তো এরকম ছিল, এখন বিএনপি দেখেন, খালেদা জিয়ার বিএনপি নাই, এই ধরনের একটা চেষ্টা, এগুলো ঠিক না। আমি মনে করি যে খালেদা জিয়া যেহেতু ওনাদের সাথে দেখা করছে বা হচ্ছে যে তার মানে বিএনপি অ্যাকনলেজ করছে, এটাকে বিএনপির অ্যাকনলেজমেন্ট হিসেবেই দেখা। তারেক রহমানের কথা তারেক রহমান এখন পার্টির প্রধান, তারেক রহমান আপনি ওই একই কথায় আসলেন যে আমি আরেক তারেক রহমান দলীয় ঊর্ধ্বে আচ্ছা, দলের উপরে উঠতে আমি তো তোমাকে বলতেছি, তুমি আমাকে সময় দাও, তুমি তোমাকে আমি আরো বেশি সময় দিব। সেটা আমি যেটা বলতে চাইছি, আসলে একটু বোঝার চেষ্টা করেন। আমি যেটা বলতে চাইছি যে ধরেন যে ছাত্র দলের যারা সামনের সারিতে ছিল তাদের সাথে তার দেখা হচ্ছে, শিবিরের ছেলেপেলের সাথে বসছিল, মনে আছে আপনার ডাকসুর যে ইয়ার সাথে, তাদের সাথে বসছে। তারপরে ধরেন যে খালেদা জিয়ার জায়গা থেকে ওনাদের সাথে কথা ডাকসুর প্রতিনিধিদের সাথে বসছিল। ওই একই কথা, যা ডাকসু তাই শিবির, এটা আমি বলি আর কি। হুম। যাই হোক, ওটা আলাদা একটা ডিবেট, এটা আলাদা একটা ডিবেট। মানে সাধারণ শিক্ষার্থী ছিল তো অনেকে, পরে তো আপনি সর্বমিত্র চাকমারে কি বলবেন? সে তো শিবিরের প্যানেলের না, আবার সে তো শিবিরের প্যানেল, আবার এই বিজু ভাইয়ের মোসাদ্দেককে কি বলবেন? যাই হোক, ওগুলো অন্য আলাপ, ওই আলাপে না যাই। প্রসিড। হ্যাঁ, একই। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে মানে আমি বৈষম্য বিরোধীর যে প্ল্যাটফর্মটা, সেইটা তো আর ওই যে ইউনাইটেড ফেসটা ওইটা তো নাই, এবং আপনার ওই ক্যারেক্টারটা তো আপনার বৈষম্য বিরোধীর যে ক্যারেক্টার সেইটা তো আর ওই জায়গাটা নাই। এরপরে তো আপনার আলাদা হয়ে গেল না। আপনি ধরেন যে আপনি জুলাইয়ের যে সামনের সারির যদি লোকজন ধরেন, আমি যদিও এটাতে বিশ্বাসীই না, মানে এই যে মানে একটা পার্টকে গ্লোরিফাইং করা, এটাতে আমি বিশ্বাসীই না। কারণ আমি জানি না আসলে কার ডেডিকেশন কতটুকু ছিল, এই জায়গাটা আমি রিফাত জানি না এটা কীভাবে মনে করে। এমন অনেকে আছে হয়তো এর চেয়েও বেশি কষ্ট করছে, এমন অনেকে আছে হয়তো এর চেয়ে বেশি অত্যাচারের শিকার হয়েছে, আই ডোন্ট নো। এমনও অনেকে আছে যারা হয়তো জুলাইয়ের ওই যে আহত হয়ে বাংলাদেশে কোনো একটা জায়গায় কাতরাইতেছে, সে সার্টিফিকেটও নেয় নাই। আপনি তারে কি সামনের সারির বলবেন না পিছনের সারি বলবেন? এই জিনিসটাকে আমি এক জায়গা থেকে অপোজ করতে চাই, সেটা হলো গিয়ে মানে লিডারশিপের রোল তো সবসময় মার খাওয়া না। বিএনপির অসংখ্য কর্মী, ফর এক্সাম্পল আমি কিছুদিন বলতে হলো গিয়ে এই তো 2 দিন আগে আমি চট্টগ্রাম গিয়েছিলাম। চট্টগ্রাম গেলেই আমি 16 শহর থেকে প্রোগ্রাম শুরু করি। 16 শহরে যখন পা রাখি তখনই আমার প্রথম আমার ওই ওয়াসিমের ওই লাইনটা মাথায় আসে, চলে আসুন 16 শহর। তো ছাত্রদল কর্মী ওয়াসিম যখন গুলিতে মারা যায়, তারেক রহমান তো তখন দেশের বাইরে ছিলেন, অ্যান্ড লন্ডন খুব লাক্সারিয়াস জায়গা, খুব কমফোর্টেবল জায়গা। এখন আজকে যদি আমি প্রশ্ন করি যে লিডারশিপে যে তারেক রহমান ছিল, সে তো খুব কমফোর্টেবলি ছিল, ওয়াসিম জীবন দিছে, তার দ্যাট মিনস কি তারেক রহমানের জায়গাটা তারেক রহমান আসলে কিছু করে নাই, ওয়াসিম করছে, এরকম তো না। লিডারশিপের রোল তো সবসময় ডিফারেন্ট। যে ছেলেটা পায়ে গুলি খাইছে বা যে ছেলেটা আসলে জুলাইতে শহীদ হয়েছে, তার সাথে তো আপনি লিডারশিপের রোলকে মিলাইতে পারেন না, প্রত্যেকের তো আলাদা আলাদা রোল। আপনি বলতে পারেন যে প্রত্যেকের রোল দেখা করে নাই কেন, আমি মনে করি তারেক রহমান তো বিএনপি ভালোভাবে সামলাইছে। এখন আপনি যদি তার লিডারশিপের রোলকে ওই কর্মীর রোল দিয়ে ডিফাইন করেন, দ্যাট মিন্স আপনার এটা প্রবলেমেটিক। আমি
এখানে যেটা বুঝাইতে চাচ্ছি, কন্ট্রাডিকশন তৈরি হয় একটু। কন্ট্রাডিকশনটা কোন জায়গায় আসে আমি বুঝি। হ্যাঁ। আমি আসলে বুঝাইতে পারতেছি না কোন জায়গাটা। হুম। যে জায়গাটা হচ্ছে যে মানে বৈষম্য বিরোধীর ওই প্ল্যাটফর্মটাকে আপনার যে জুলাইয়ের যে প্ল্যাটফর্ম ছিল ওই আকারে আপনার করা, আপনি মানে ওই আকারে দেখার সুযোগটা কমে গেছে, এটা বলতে চাচ্ছি। কোন জায়গা থেকে? প্রত্যেকটা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা তো সবার একটা ইউনাইটেড ফেস ছিল। দেন হচ্ছে একটা লেয়ার তো সরে গেল, সরে গিয়ে তার জায়গায় ব্লকে ঢুকে গেল। এখন ধরেন যে সেখানের যে আলাদা আলাদা পার্টের অনেকের সাথে হয়তো দেখা হয়েছে। আমরা এই টপিকটা একটু আচ্ছা, ছাড়তে এইটা চাই একটু যেহেতু এটা ভোটের রাত। হ্যাঁ, ওকে, কালকে ওকে। আর কিছুক্ষণ পর আর কিছু ঘন্টা পরেই আমরা এখান থেকে হয়তো বের হয়ে অনেকে, আমি তো ঘুমাবো না, ডিরেক্ট ভোট কেন্দ্রে যাব ভোট আচ্ছা। দিতে। সো এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করতেছে। এখন ঘটনা হলো এক্সাইটমেন্টের ভেতরে আসলে অনেকগুলো ঘটনা লাইলাতুল গুজবের মতো, অনেকগুলো লাইলাতুল গুজবের মতো আজকে ঘটলো। তবে আমি যেই আসার জায়গাটা একটু ফিরতে চাই, আসাদ ভাই অ্যান্ড রিফাত ভাই দুজনকেই বলছি। আসার জায়গাটা হচ্ছে, মনে আছে আপনাদের 5ই আগস্টের পরপরই সময় প্রতিটা রাত লাইলাতুল গুজবের রাত ছিল, ডাকাত হামলা করছিল, পুলিশ প্রশাসন ছিল না। বাংলাদেশের মানুষ কিন্তু নিজ দায়িত্বে সেই রেসপন্সিবিলিটি পালন করলো। একটা দেশের সরকার ছিল না, কিন্তু বাংলাদেশে তেমন কোনো বড় ঘটনা ঘটে নাই যে মানে খুবই সহিংসতা ঘটে গেছে, ব্যাপারটা এরকম না। একটা বিশাল গণ-অভ্যুত্থানের পরে কিন্তু এখন সেই জায়গাটা থেকে আসার জায়গাটা দেখি, কালকে সকালবেলায় কি মনে হয় যে বাংলাদেশের মানুষ আসলে ওই সব দুর্বৃত্তদেরকে যারা আসলে ভোট বানচাল করতে চায় এবং ভোটের পরিবেশ নষ্ট করতে চায় তাদেরকে রুখে দাঁড়াবে? রিফাতকে দিয়ে শুরু করতে চাই। দেখুন, বাংলাদেশের মানুষ বারবার আশাহত হয়েছে। আমি একটা কথা সবসময় বলি বা বলতে চাই, বাংলাদেশের মানুষকে বারবার আশাহত করা হয়েছে। এই আশাহত সেইটা পলাশের প্রান্তর থেকে বলি, সেইখান থেকে এই জাতি আশাহত হয়েছে। ট্রু। তার পরবর্তীতে সিপাহী বিদ্রোহে এই জাতি আশাহত হয়েছে। এই জাতি বঙ্গভঙ্গে আশাহত হয়েছে, True. বঙ্গভঙ্গ হ্রদে আশাহত হয়েছে, 47-এ আশাহত হয়েছে, 52-তে আশাহত হয়েছে, এই 69-এ আশাহত হয়েছে, 70-এ আশাহত হয়েছে, 71-এ আশাহত হয়েছে, 90-এ আশাহত হলো। 90-এ তো আপনারা দেখলেন যে 3 দলীয় রূপরেখা দিল, পরবর্তীতে সেটা কোনো পালন করা হয়নি। 24-এ এসে এই জাতি আশাহত হয়েছে। এখন প্রত্যেকবার যখন এই মানুষ নতুন করে স্বপ্ন বোনে এবং নতুন করে আশাহত হয়, তখন আপনি কেন এক্সপেক্ট করেন বা আমি কেন এক্সপেক্ট করতে পারি? আমি জুলাইতে সামনের সারি থেকে নেতৃত্ব দিচ্ছি। আমি তো অনেকগুলা জিনিস, বা আমি যদি আমার জায়গা থেকে বলি, আমি তো অনেকগুলো জিনিসের দায় নেই, এবং আমি মনে করি যে মানুষের যে এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশনের জায়গা থেকে আমরা এটা ফিল করতে পারিনি। ক্ষেত্র বিশেষে যদি কোট আনকোট করে বলি, কালেকটিভলি আমরা তো অনেক যে মানুষের সাথে বেইমানিও করছি। মানুষের যে এক্সপেকটেশন ছিল, তা যারা যেই জন্য আসলে জুলাইতে দাঁড়াইছে, যে মানুষগুলো গুলি খাইছে, তাদের তো করতে পারিনি। কিছুদিন আগে আমাদের এক ভাই শহীদ হলেন, এখনও হসপিটালে অসংখ্য মানুষ কাতরাচ্ছে, এদের ফ্যামিলি, শহীদ পরিবারগুলো এখনও ঘুরতেছে মন্ত্রণালয়ের দ্বারে ঘুরে, তাদেরকে ওই বেসিক যেই অ্যামাউন্টটা, যেই জিনিসটা হলো গিয়ে তার যখন ফ্যামিলির আর্নিং যে মেম্বারটা যিনি আর্ন করতো তিনি মারা গেছে, তার তো ওই ফিনান্সিয়াল সাপোর্টটা দরকার। রাষ্ট্র ওই ফিনান্সিয়াল সাপোর্টটা যখন নিতে হলো গিয়ে সে দোনমনো করে, তো এখনও যখন তাদের ঘুরতে হয়, তখন তো আমার মনে হয় যে আমরা আসলে ফেইলিয়ার। তো ফলত আমরা প্রত্যেকবার যখন আশা করব যে গণপ্রতিরোধ হয়ে জনগণ দাঁড়াবে, জনগণের আসলে এখানে ঠেকাটা কি? একটা রাষ্ট্রের জনগণ কি চায়? শান্তিতে থাকতে চায়, ঘুমাইতে চায়, পরের দিন যায় সে একটা অফিস করবে, সে একটা স্যালারি পাবে, সে তার লাইফ নিয়ে সেট। কিন্তু যখন মানুষ সমাজে থাকে, তখন ওই সমাজ পরিবার থেকে সমাজ থেকে রাষ্ট্র। যেহেতু সে সামাজিক জীব, সে রাষ্ট্র নিয়ে চলতে হবে এবং রাষ্ট্রের জন্য তার একটা দায়বদ্ধতা কাজ করে, ভালোবাসা কাজ করে। এই জন্যই তো প্রত্যেকবার মানুষ রাজপথে যায়, রাজপথে দাঁড়ায়, ফ্যাসিবাদকে তারায় নতুন করেই দেখে। কিন্তু আমি তবে আশা রাখি, আশা অবশ্যই রাখতেছি। আশা রাখার আগে এই ক্রিটিকটা আমি আসলে নিজের প্রতি জানায় রাখলাম, বাংলাদেশের প্রতি জানায় রাখলাম যে সবসময় আমরা যদি এক্সপেক্ট করি বাংলাদেশের মানুষ গণপ্রতিরোধ করবে, সেটাও ভুল। তবে এতটুকু আমরা বলতে পারি যে কালকে আপনারা যদি দেখেন যে কোথাও এই ধরনের কোথাও না, অনেক জায়গায় হবে, আমি এখনও বলে দিতে পারি, অনেক জায়গার ভিতরে ভোট রিগিং বা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড হবে, চেষ্টা হবে। বাংলাদেশের মানুষ তার নিজ জায়গা থেকে একটা গণপ্রতিরোধ গড়ে তুলবে, এটা আমার বাংলাদেশের মানুষের প্রতি বিশ্বাস। কারণ যেই জাতি এতবার আশাহত হওয়ার পরও প্রত্যেকবার রাজপথে গেছে, তারা আরও একবার দাঁড়াবে। তবে আমি মনে করি যে এই যে একটা মহান দায়িত্ব আসলে নির্বাচন কমিশনের কাছে এবং রাজনৈতিক দলগুলোর কাছে উপরে যেইটা বর্তাইছে, তারা যাতে এইটারে ন্যূনতম একটা রেসপেক্ট করে, তারা যাতে ভুলা না যায় ঠিক 1.5 বছর আগে তাদের এক একজনের পজিশন কি ছিল। তারা যদি অতীতের জায়গাটা জাস্ট 1.5 বছর রিভাইন্ড করে, তাহলে তাদের আসলে এই যে এত উগ্রতা, এত জৌলুস, এত গরম, এই জিনিসটা আসলে থাকবে না। আস্তে করে যে আমরা দেখতাম না যে ইসের ভিতরে আমরা কি বলি টিউব লাইট, আস্তে আস্তে জ্বলে, আবার আস্তে নিভে যায়। এইভাবে করে আস্তে জ্বলতো, তারা আস্তে নিভে যেত। তারা ধাপ করে আসলে এলইডি বাল্বের মতো জ্বলতো না আর নিভতো না। তো আমার এতটুকুই বাংলাদেশের পলিটিক্যাল পার্টিদের কাছে এক্সপেকটেশন,
আগামীকালকে অ্যাটলিস্ট আপনারা বাংলাদেশের যে আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে স্বপ্ন দেখতেছি, একটা স্টেবল গভর্নমেন্টের স্বপ্ন দেখতেছি, সেটা হওয়ার পথে আপনারা বাধা হয়ে দাঁড়ায়েন না। যদি হন, সামনে আরও একটা অভ্যুত্থান হবে, সেটা যে কোনো টাইপ অফ অভ্যুত্থান বা বিপ্লব হইতে পারে, সেটা সেনা অভ্যুত্থান হইতে পারে, সেটা আবার ছাত্র অভ্যুত্থান হইতে পারে, সেটা আবার গণ অভ্যুত্থান হইতে পারে, বা এমনও হইতে পারে সেটা বিপ্লবের দিকে যাইতে পারে। আমরা রাষ্ট্রে একটা স্টেবিলিটি দেখতে চাই। আমরা এনাফ রক্ত দেখছি, আমরা আর রক্ত দেখতে চাই না। একটা স্টেবিলিটির জন্য একটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন দরকার। এতটুকু যদি বাংলাদেশের গণতান্ত্রিক দলগুলো না বোঝে, রাজনৈতিক দলগুলো না বোঝে, তাহলে তাদের কপালে শনি আছে। অ্যান্ড ওই যে আপনার এখন ফেসবুকের ভিতরে মাঝে মাঝেই যারা জুলাইতে ফ্রন্টলাইনার ছিল তাদের একটা আফসোস শুনি যে এদের জন্য হাসিনাই ঠিক ছিল। রাজনৈতিক দলগুলো যখন একে অপরের প্রতি কামড়াকামড়ি করে, তখন বলে এদের জন্য হাসিনাই ঠিক ছিল। এই রকম মানুষের ক্ষোভ থেকে বলে। সো এরা যাতে এই ভুলা না যায় যে 1.5 বছর আগে তাদের অবস্থান কী ছিল। আমি যদি একটা উদাহরণ দিই, ফর এক্সাম্পল 28 অক্টোবর সম্ভবত যে বিএনপির মিছিলে আমি নিজে পল্টনে ছিলাম। তো তখন যখন হলো গিয়ে ককটেল মারা শুরু হলো 2টা-4টা, তখনই আসলে দলগুলো ছত্রভঙ্গ হয়ে গেছে। রাজনৈতিক দল বিএনপির মিছিলের ভিতর ছত্রভঙ্গ হয়ে গেছে। সেম কাইন্ড অফ জামাত ছিল, সাপ্লাই ছিল, তারা ছত্রভঙ্গ হয়ে গেছে। একই পিপল, তারা জুলাই মুভমেন্টে গুলি বুকের মাঝে নিছে, তখন বলছে যে ওই সময় একটা ককটেল তারা নিতে পারে নাই এত লাখ লাখ মানুষের মাঝে। এখানের ভিতরে ধানমন্ডিতে হয়তো বা 100, 1000, 2000, 3000, 5000 ছেলে মেয়ে, তাদের উপর অনবরত গুলি চালানো হচ্ছে। বলতেছে যে পুলিশ অফিসার যা হলো গিয়ে ওই সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে কি বলতেছে যে গুলি একটা করি, একটা মরে, একটাই যায়, বাকিটি যায় না। সো একই ছেলে মেয়ে, একই লোকজন, ওই বিএনপির নেতাকর্মীরা ছিল না, ছাত্রদলের নেতাকর্মীরা ওইখানে ছিল না, ছিল তো একই লোক যারা ওই সময় ককটেলের ভয় পালায় গেছে, তারা একই সময় গুলি খাচ্ছে। এর কারণ আসলে একটা জিনিস, সেটা লিডারশিপ। বিকজ অফ দ্য লিডারশিপ। ওই সময় বিএনপির লিডারশিপের ওই হিম্মত ছিল না, তারা বলতে যে হলো গিয়া লেটস ফাইট, এই কথা বলার সাহস তাদের ছিল না। প্রত্যেককে আপনি দেখেন, বিএনপির কয়জন ব্যবসায়ীর ব্যবসা গেছে, বিএনপির নেতাকর্মী তো অনেকেই তো ব্যবসায়ী। মানে সবসময় একটা কথা আছে, বিএনপি ব্যবসায়ীদের দল। কতজনের ব্যবসা ক্ষয়ক্ষতি হয়েছে, কতজনের ব্যবসা ক্ষয়ক্ষতি হয়েছে। আমি কোশ্চেন, অনেকে ব্যাংক চালায়, অনেকে এইটা চালায়, প্রত্যেকের ব্যবসা সেফ আছে। দ্যাট মিনস আপনি ক্ষমতাসীনদের সাথে হলো গিয়ে লিয়াজো না করলে আপনার ব্যবসা কেমনে সেফ থাকে। এখনও তো আমরা শুনতে পাই যে আওয়ামী লীগের ব্যবসা বিভিন্ন লোকজন শেল্টার দেয়। আমি নাম বলবো না, আপনি যদি একটা গুগলে সার্চ দেন আওয়ামী লীগের ব্যবসা এই মুহূর্তে বিএনপি, জামাত বা অন্যান্য রাজনৈতিক দলের কারা কারা সামলায়, আপনি এত বড় লিস্ট পাবেন যে আপনি সারা রাত চলে যাবেন। এই ঘটনাগুলো হচ্ছে, এই ঘটনাগুলো তো ঘটছে, পয়েন্টগুলো মনে রাখেন। এই ঘটনাগুলো ঘটতেছে। ফলত আমরা আসলে বারবার হতাশ হই, বাট আমরা আসলে স্বপ্ন দেখি, স্বপ্নটা দেখতে চাই। তবে জাস্ট ওই যে সব কথার এক কথা এসেই যায়। আমরা আবার আসতেছি, আপনি আপনার হাতে সময় আছে, আপনি যা বলতে চান। না, আমি একটু বলি। যখন রিফাত কথাগুলো বলছিল, মানে তখন আমিও শুনছিলাম, এবং অনেক, মানে ওর তো এই যে আমি, দেখেন আমি তো বিএনপিকে রিপ্রেজেন্ট করতেছি এখানে। সো ওইটুকু জায়গা আমি কাউন্টার দিব। অ্যাপার্ট ফ্রম দিস, আর বাকি সব কিছুর সাথে ওর সাথে আমি একমত। ব্যবসার কথা আসছে এখানে, বিএনপির লোকজন ব্যবসা করছে, না করলে হয়তো বাকিটুকুতে একমত থাকতেন না। অফকোর্স নট, কারণ আপনি তো ফ্যাক্ট বলতে হবে। বিশেষ করে আপনি ধরেন, তুমি তো আর জামাতের ব্যবসার কথা বললা না। আমি বলছি ইবনে সিনা চলছে, আরো যা আছে ওদের। ভাই ওই কাউন্টারগুলো ওইগুলো দিয়ে দেন। হ্যাঁ, ওগুলাই বলতেছি যে সো এটা একটা ঢালাও অভিযোগ ছিল, যেটা ও বলছে আর কি। সো এটা ঠিক না। বিএনপির অনেক ব্যবসায়ী, তারা ব্যবসা করতে পারে নাই। হেন কোনো লোক নাই যে মামলা খায় নাই, হেন কোনো লোক নাই যে হচ্ছে ঠিকঠাক মতো ঘরে থাকতে পারে নাই, মানে কিছুই তার ছিল না। ইভেন মানে সে তো গুপ্তও থাকতে পারে না, এটাও একটা সমস্যা। হ্যাঁ, গুপ্ত থাকতে না পারার একটা বড় রকম সমস্যা আছে, সেটা হচ্ছে যে হামলা মামলা মানে বেশি, যার কারণে হচ্ছে যে মানে বিএনপির ডেডিকেশনটা মানে অন্য লেভেলের ছিল, আমি বলবো। সেটা অন্যান্য দলেরও ছিল, কিন্তু লিডারশিপের ছিল না। হ্যাঁ, অবশ্যই লিডারশিপেরও ছিল। লিডারশিপের কে বাকি ছিল মামলা খায় নাই, কে বাকি ছিল অত্যাচারিত হয় নাই? আপনি বলেন, আপনি একজনের নাম বলেন আমাকে, আমি ওটা। আপনি মামলা খাওয়া দিয়ে যদি মামলা খাওয়া তো না। আমি আপনাকে একটা কথা স্পষ্টভাবে বলেছি, যে ছেলেটা পল্টনে, যে ছেলেটা আমার কথার বেলায় কাউন্টার করি না রিফাত, প্লিজ। অনেক সময় নিছে, আমি জাস্ট বলি। রিফাত, এটা ভালো হয় একটু আমরা যদি একটু নোট করে রাখি। আসাদ ভাই একটু ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে শুনে। না, ওটা আমার সিনিয়র মানুষ তো, না সমস্যা নেই, ওইটা প্যারা নেই। কিন্তু আমি যেটা বলতেছি যে হচ্ছে যে আমি তো দেখছি, ইভেন ধরেন আমি ব্যবসায়িক একটা প্রতিষ্ঠান আছে, যেটা নাম বলতেছি না, চট্টগ্রামে, তার সাথে আমার একটা হোটেলে কথা হচ্ছিল। তো উনি আমাকে বলছে যে ওই যে আছে না, গ্রুপটা, এসালমকে দিয়ে হচ্ছে যে তার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজটা খাইয়ে ফেলতেছিল।
কিভাবে? ডিজিএফআই তারা উঠায় নিয়ে গেছে, দেন ডিজিএফআই তাকে ফোর্স করছে, বা ডিজিএফআই অথবা আর্মি অথবা হচ্ছে যে পুলিশের কোনো একটা জায়গা থেকে তাকে ফোর্স করে হচ্ছে তাকে বলা হয়েছে যে মানে আপনি হচ্ছে যে ব্যবসাটা ছেড়ে দিয়ে আপনি অ্যাসালামকে দিয়ে দেন, অ্যাসালামকে দিয়ে দেন, আপনারা ঝামেলা নেই। এই ধরনের, এইটা বিএনপির যে কোনো একজন নেতার সাথে কানেক্টেড একটা ব্যবসার কথা বললাম। তার মানে কি আপনার সব জায়গায় ব্যবসায়ীরা ভালো ছিল না, নেতাকর্মীরা ভালো ছিল না, কেউ ভালো ছিল না। আরেকটা কথা বলছিলেন যেটা হচ্ছে যে ওই যে বিএনপির কেন রিভোল্ট বলতে পারেন ফাইটটা, এটা একটা জিনিস বলি। দেখেন জুলাইটা যে হয়েছে না, এইখানে এই জিনিসটা হচ্ছে আমি যেভাবে রিড করছি, রিফাত একভাবে রিড করছে, মানে এইটা হচ্ছে এক একজনের পার্সপেক্টিভের জায়গা থেকে। যেমন আমি বলি আপনাকে, আমি যখন ইউনিভার্সিটিতে ঢুকি 2012-13 সেশনে আমি ঢুকছি, 11 থেকে ধরতে পারেন বা 12-13 থেকে ধরেন, 12-13 থেকে 19-20-21 পর্যন্ত আমরা হল ছেড়ে দিয়েছি, বাট 19-এর নির্বাচনের পর থেকে আরও 2-1 বছর আমি অ্যাক্টিভ ছিলাম ওই রাজনৈতিক অন্যান্য অ্যাক্টিভিটিসে। শত শত ঘটনা, আপনার যে নুরুদের ঘটনাটা, হ্যাঁ, নুরুরা উঠলো, ডাকসু হইলো, এরপরে হচ্ছে যে কোটা, এরপর রোড সেফটি, প্রত্যেকটা ঘটনা না জমতেছিল, ক্ষোভ জমতেছিল, ঠিক আছে, পার্সপেক্টিভ তৈরি হচ্ছিল, জুলাইয়ের নেতারা তৈরি হচ্ছিল। হ্যাঁ, আমার মনে হয় যে 2009 সালের ফেব্রুয়ারির ওই সেনাদেরকে হত্যা করার থেকেই শুরু হলো। হ্যাঁ, শুরু হচ্ছিল। হ্যাঁ। তার মানে কি এখানে ইভেন্টগুলো জমতেছিল। একটা সময় এটা হচ্ছে আমরা একটা সময় এমন হয়েছে যে আমার মনে আছে স্পেসিফিকভাবে আমি বলতে পারি, আমরা যারা আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলাম বা আমি অনেকটা বিভিন্ন ফর্মে কাজ করতাম, আমি সাংবাদিক ছিলাম, অনেক ক্ষেত্রে আমি ফিল্ডে যাইতে পারতেছি না, আবার অনেক সময় আমি কলম প্যাড ফালাইয়া হচ্ছে আমি ডাইরেক্ট অ্যাক্টিভিজমে যুক্ত হয়েছি, আমি অনেকবার আক্রমণের শিকার হয়েছি, মানে যাই হোক ওটা অন্য আলাপ। তো ওই সময়টায় আমরা আলাপ করতাম যে মানুষ নামতেছে না কেন, হোয়াই মানুষ হচ্ছে যে মানে যেটা জুলাই হয়েছে, আমরা ওটা ওই সময় আমরা ভাবতাম যেটা হচ্ছে না কেন। আপনি বুঝতেছেন কোথায় মিসিং ছিল? মিসিংটা এইটা যে এইটা একটা আমি বলবো যে অভ্যুত্থান বলেন বা হচ্ছে যে মানুষের যে রিপারকেশন যেটা হয়, এটা না আপনি জানেন না কোন জায়গা থেকে হবে। এটা শুরু হয়েছিল কিন্তু কোটা সংস্কার আন্দোলন থেকে না, মনে আছে? কোটা সংস্কার আন্দোলন থেকে ছাত্ররা আন্দোলন করতেছিল, দেন আক্রমণ শুরু হইলো, দেন হচ্ছে যে প্রথম শহীদ যখন হইল, সাথে সাথে রিপারকেশন শুরু। আবু সাইদ, হ্যাঁ, আপনি দেখেন শুরুটা কিভাবে হয়। ওই হচ্ছে কোটা সংস্কার আন্দোলন, মানে কোটা সংস্কারটা কি, সরকারি চাকরিতে কোটা যেন না থাকে, মানে বিসিএস যেন আমরা ঠিকঠাক, নট যে এটা কোটা সংস্কার আন্দোলন থেকে এই ঘটনাটা রিপারকেশন হয়েছে, এটা রিপারকেশন হয়েছে প্রত্যেকটা অন্যায় অবিচার থেকে। আপনার ইভেন এই যে বিএনপির লোকজনের এত বছরের অত্যাচার, হ্যাঁ, তারপরে ধরেন যে অনেক ক্ষেত্রে জামাত শিবিরের লোকজনের উপর অত্যাচার, অনেক ক্ষেত্রে সাধারণ মানুষের উপর অত্যাচার, ধরে নিয়ে যাইতো না, বিপক্ষে কথা বললে ধরে নিয়ে যেত। এগুলো তো এখন গুমের ঘটনাগুলো আসছে যে স্ট্যাটাসের জন্য নিয়ে গেছে, হ্যাঁ নিয়ে হচ্ছে যে পেট চিরে গুলি করে যে ফালাই দিছে, এই ঘটনাগুলো ঘটছে না। তো আপনি দেখেন এই ঘটনাগুলো যখন জমছে না, তখন হঠাৎ করে রিপারকেশন হয়। এটা বিএনপি কেন হচ্ছে যে রিভোল্টের দাগ দিতে পারে না, এটা এইভাবে ব্যাখ্যা করলে হয় না, এটা বুঝতে হবে আপনাকে। হ্যাঁ, আমি পুরাটা জার্নির সাক্ষী। হ্যাঁ, আমি এটা এভাবে রিড করতে চাই যে এটা আপনি বলতে পারবেন না কখন হচ্ছে রিপারকেশনটা হবে। গেল এবার নির্বাচনের প্রশ্নটা আসে। নির্বাচনে যেটা বলছেন আপনি যে এই যে আমরা কি প্রতিরোধ করব, প্রতিরোধের বিষয়টা, আমার যেটা বিশ্বাস যে প্রতিরোধ অলরেডি হয়ে গেছে, আমি এটা বিশ্বাস করি। আচ্ছা, বিশ্বাস করতে চাই। আমি বললাম তো, আমি অন্তত আজকে মনে 100টা ভিডিও আমি শেয়ার করছি বা নিউজ শেয়ার করছি যেখানে পাবলিক ধরে ফেলছে। ওকে, হ্যাঁ, পাবলিক হচ্ছে করতেছে, মানে ভোট রিগিং আটকাই দিচ্ছে, ঠিক আছে। সো এগুলা হচ্ছে যে আপনার কালকে নির্বাচনটা হয়তো বা কিছু কিছু জায়গায় ঝামেলা হইতে পারে, সেই ক্ষেত্রে আমি বলবো যে আশাবাদী মানুষের ব্যাপারে, যে মানুষ এটাকে প্রতিহত করবে। 1, 2, যদি বড় রকমের রিগিং হয়, এক্সকিউজ মি, সেটা যদি মানে ব্লাটেন্ট ভাবে যদি হয়, মানে একদমই মানে নোংরা ভাবে যদি ভোট রিগিং হয়, সেটা যদি মানুষ জানতে পারে এবং হচ্ছে যে তখন দেখবেন যে আবার হয়তো রিভোল্ট হতে পারে। হ্যাঁ, আবার যদি এমন হয় যে ধরেন বিএনপি হেরে গেল, ধরে নিলাম, দেন হচ্ছে বিএনপি বললো যে চলো রিভোল্ট করবে না। ধরেন জামাত হেরে গেল, হ্যাঁ, জামাত হেরে যাওয়ার পরে বললো যে চলো সবাই মিছিলে যাই, আসো বাংলাদেশের সাধারণ জনগণ সবাই একসাথে আমরা এই ভেঙে ফেলি, গুড়িয়ে ফেলি, যাবে না মানুষ। কেন?
মানুষ বুঝবে যে আসলেই কি রিগিং আসলে হয়েছে কি কিনা। হয়েছিল আসলেই এখন কিন্তু প্রত্যেকটা জিনিস হ্যাঁ, আপনি এই যে আজকে রাতে যা ভিডিও হচ্ছে, যা নিউজ হচ্ছে, আপনি হয়তো বা সময়ের অভাবে ক্রস চেক করতে পারতেছেন না, কিন্তু মানুষ কি করে জানেন? এখন তো এটা রিফাতও স্বীকার করবে, আপনিও বা আমার সাথে একমত হবেন। এনি সিঙ্গেল ঘটনা এটাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে জেনজি বলেন বা ইয়াং জেনারেশন ওইটাকে কাটাছেঁড়া করে। ফ্যাক্ট চেক হ্যাঁ, ফ্যাক্ট চেক হবে ওইটা নিয়ে আবার আপনি কই লাইক দিছেন, কই কমেন্ট করছেন, আপনি আগে কি করছেন, পরে কি করছেন, সব সব পুঙ্খানুপুঙ্খ রেকর্ড ডিজিটাল রেকর্ড হ্যাঁ, সবকিছু হবে। সো এখানে ওই যে চলো চলো বন্ধুরা মিছিলে বের হয়ে যায় বলে বাংলাদেশের সব সাধারণ জনগণ রাস্তায় নেমে যাবে কালকে, এই ধরনের বিষয় হবে না। বুঝতে পারছেন? তো আমি মনে করি, আমি আশাবাদী, আমি আমার দলের ব্যাপারেও আশাবাদী। আমরা মনে করি যে আমরা ভালো পরিমাণ ভোট পাচ্ছি এবং হচ্ছে আমি তো অবশ্যই বলতে চাই, এটা আমি জানি না এখানে যদি জামাতের কেউ থাকতো সে হয়তো প্রটেস্ট করতে পারতো। আমি বলব যে আমরা সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে, আমি যেটা অ্যাজাম্পশন করি যে 200-200-র উপরে পর্যন্ত ভাবতে চাই আর কি, আমরা ক্ষমতায় আসতেছি ইনশাল্লাহ। এবং আমি আশা করব যদি জামাত এক্ষেত্রে তারা হেরে যায় বা আমার যে অ্যাজাম্পশন সেটা যদি ঠিক হয় তাহলে তো তারা হারতেছে, তো তারা এটাকে মেনে নিবে। এবং হচ্ছে যে আমার জায়গা থেকে আবার আমার দলের প্রতি এক্সপেকটেশন হচ্ছে যে আমরা আবার কাউকে মানে করতে যাব না, হ্যাঁ, বিরুদ্ধ মতকে হচ্ছে যে মানে আটকাইতে যাব না, বা হচ্ছে যে এমন কিছু হবে না যেটা মানুষকে মনকে বিষিয়ে তুলবে। হ্যাঁ, মানুষ না একটু শান্তি চায়। এত বড় ঘটনা ঘটছে, এত মানুষ মারা গেছে, মানে এই যে জুলাইয়ে তো মারা গেলই, 15 বছর 16 বছরে তো আমরা কম অত্যাচারের নির্যাতনের মধ্যে যাইনি। আমার মানে রিফাতদের তুলে নিয়ে গেছে ওই সময় ওদেরকে হয়তো মেরে ফেলতে পারতো। হ্যাঁ, আমি আমার হয়তো মাথায় এখানে 8-10টা সিলাই, হ্যাঁ, 18 সালে, সেই কবে সালে মাইর খেয়ে বসে আছি। বা হচ্ছে এমন অনেক আমি কিছু জায়গায় কাজ করতাম যেগুলো হচ্ছে বা হচ্ছে ওইভাবে পাবলিকলি বলা যাচ্ছে না বা বলতে পারিও নাই। হ্যাঁ, যেগুলোতে আমি ভয় পাইতাম যে কখন আমার উঠায় নিয়ে যায়, কারণ আমরা অনেক কিছু ব্যাক এন্ডে কাজ করতাম। হ্যাঁ, তো এটা জুলাইও এরকম হয়েছে যে আমি কিছু জিনিস ডিল করছি যেটা আমি কখনো কোথাও বলি নাই। আমাকে নিয়ে অনেকে প্রশ্ন করে যে তুমি জুলাই কইছিলা, এই যে মানুষের প্রশ্ন করে বসে। আপনি জুলাই ছিলেন, আমি সাক্ষী দিচ্ছি। হ্যাঁ, না, এটা একেকজন একেক জায়গায়। যেমন ধরেন আমি একটা সময় সিলেট ছিলাম। আমি চাকরি ছেড়ে দিয়ে আমি সাস্টে গিয়ে মারামারি করতেছি। ওখানে একটা ছেলে আমাদের সাথে দৌড়াইছে। যে ছেলে সিলেটে একটা ছেলে যে পানিতে পড়ে মারা গেল। ওই দৌড়ানিতে আমিও ছিলাম। আমরা চলে আসছি। আমি যেখানে থাকতাম, পরের দিন সকালে জানতে পারতেছি যে ওই ছেলেটা সাঁতার পারতো না আরকি। সে ওখানে মারা গেছে। এটা একটা। এরপরে আবার ঢাকায় আসতে হইছে অনেক কষ্ট করে। কারণ হচ্ছে যে মানে চেকিং হচ্ছে, যে মোবাইল করতেছে। কোনো স্মৃতি নাই। আমার সবকিছু ডিলিট করা লাগছে। কারণ আমি ওই যে রাস্তায় স্বাভাবিক আসা যাওয়ার ব্যাপার ছিল, সবকিছু মিলায়। দেন হচ্ছে ঢাকায় একটা পার্ট ছিলাম। আবার আমরা হচ্ছে যে সাংবাদিকদের নিউজ সাপ্লাই দেওয়া, সাংবাদিক সমিতির সাংবাদিকরা কাগজে লেখে হচ্ছে যে নিউজ দিত। ওইটা গোপনে গিয়ে হচ্ছে যে আমাদের নাম উল্লেখ করতে চাই না, কোনো একজন শিক্ষকের মাধ্যমে মিডিয়ার কাছে পাস করানো, আবার ইন্টারন্যাশনাল মিডিয়াতে নিউজ সাপ্লাই দেওয়া, বহু কিছু। তো ওগুলো আমরা হচ্ছে কখনো কোথাও বলিও নাই বা বলতে চাইও না। তো এই যে ব্যাপারগুলো হইছে, এরপরে আমরা না শান্তি চাই। বাংলাদেশ একটু হিলিং একটা সিচুয়েশনে আমরা যাইতে চাই, যেটা আমি আশা করি যাব। এবং আমি তারেক রহমানের একটা জায়গায় একটু করি, সেটা হচ্ছে আমার নেতা। আমি ওনাকে যেইটা দেখছি যে উনি খুবই স্মার্টলি ডিল করতেছে। প্রত্যেকটা ইস্যু ভিত্তিক তার প্ল্যান আছে, কোন জায়গায় সে কাজ করবে, তরুণদের জন্য কি করবে, মা বোনদের জন্য কি করবে, প্রত্যেকটা সেক্টরে, পরিবেশ নিয়ে কি করবে, স্বাস্থ্য নিয়ে কি করবে, একদমই স্পেসিফিক, একদম ট্রু রাজনীতি যেটা বলে সেটা সে করতেছে এবং খুবই স্মার্টলি সব কিছু ডিল করতেছে। ইন্টারন্যাশনাল পলিটিক্স কী হবে, ইন্ডিয়ার সাথে আমার সম্পর্ক কী হবে, সে খুব সুন্দরভাবে রিপ্লাই দিচ্ছে, কনফিডেন্টলি রিপ্লাই দিচ্ছে। আমার দেশের স্বার্থ আগে, দেন হচ্ছে আমি তার সাথে ডিল করব। তারপরে ধরেন যে জুলাইয়ের ব্যাপারে দেখেন, তার হচ্ছে সারা দেশে যখন সমাবেশ করতেছে জুলাইয়ের আহত শহীদদের সামনে রাখতেছে, ওনাদের জন্য আলাদা করে একটা স্পেসিফিক জায়গায় রাখা, এবং হচ্ছে অনেকের সাথে দেখা সাক্ষাৎ করা, তাদের বাসায় যাওয়া, এবং হচ্ছে সে কয়েকবার কিন্তু বলছে, এটা বহুবার আমি শুনছি যে বিচারের ব্যাপারটা আসছে, সে মানে এই জায়গায় তার একটা সফটনেস অবশ্যই আছে এবং সে অবশ্যই ব্যাপারটা পজিটিভলি ধারণ করবে, জুলাইকে সে ধারণ করবে, আমি বিশ্বাস করতে চাই, এটা আমি বিশ্বাস করি। যদিও ওই যে রিফাতের যে অভিযোগটা, আমি সেটা মনে করি যে দেখা সাক্ষাৎও হয়তো বা হবে বা তাদের থেকেও কথাবার্তা আসবে। সবগুলো দলের সাথে সে অলরেডি বসছে, বিরোধী লোকজনের সাথেও বসছে, জামাতের সাথেও বসছে, ডাকসুর সাথে বসছে, অন্যান্য অনেকগুলা আপনার লেফট উইংয়ের যে দলীয় ওদের সাথে বসছে। সব মিলায় আমি মনে করি যে হি ইজ ক্যাপাবল যে মানে লিড দ্য নেশন। এখন বাকিটা দেখা যাক, বাকিটা আমরা দেখবো কালকে সকালবেলায়। আজকে সকাল থেকে আর কয়েক ঘন্টা, আমি এখন যদি বলি আর
মানে 7টা থেকে ভোট, রাইট? আমাদের, হ্যাঁ? তো 3-3.5 ঘন্টার পর আমাদের ভোটিং শুরু হচ্ছে, ভোট উৎসব শুরু হচ্ছে। তো ফাইনালি আমার কাছে যেটা এক্সাইটমেন্ট লাগে সেটা হচ্ছে যে 25 বছর পরে একটা ভোট আসছে আমাদের জীবনে। মানুষজন তো ট্রেনে উঠে যাচ্ছে, লঞ্চে করে যাচ্ছে, মানুষজন এই জায়গাটা আমি একটা জিনিস করি, রিফাত তুমি আমার সাথে মনে হয় একমত হবা, সরকার কোনো ব্যবস্থা নিল না, মানে মানুষগুলার রাস্তায় রাস্তায় বসে আছে, 200 টাকার ভাড়া 800 টাকা, এদের কি যাতায়াতে আমরা হেল্প করতে পারতাম? রাজনৈতিক দলগুলো হেল্প করতে পারতো, আমার দলেও করতে পারতো, অন্যান্য সবাই দলও করতে করতে পারতো। সবাই করতে হয়তো বা এই জায়গায় দলগুলা হয়তো ভাবছে যে ভাবে নাই, এখানে দলগুলো না, ভাবে নাই। এখানে একটা সমস্যাও আছে আবার, এটাই আমাদের দেশের দলগুলোর সমস্যা। না একটা সমস্যা আছে এখানে, সেটা হচ্ছে টাকা দিলে বলবে ভোট হ্যাঁ কিনতেছে। আপনি এখানেও এটা একটা প্রবলেম বড় আছে। না, Restriction আমি সেই অর্থে বলতেছি না। মানে আমি বলতে চাচ্ছি যে ন্যাশনাল অনেক ইস্যু আছে যেগুলাতে পলিটিক্যাল পার্টিগুলা অ্যাড্রেস করা উচিত ছিল। তারা কখনোই কেন জানি পলিটিক্যাল পার্টিগুলা শুধু তাদের পার্টির ভিতরেই আটকায় যায়। মানে আপনি এই যে ভোগান্তি হচ্ছে, তো গভর্নমেন্টকে কি কোনো প্ল্যাটফর্ম থেকে বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, কেউ কি ওইখান থেকে কোনো প্ল্যাটফর্ম থেকে কোনো জনসভা থেকে বলছে যে এই মানুষগুলো যে রাস্তায় দাঁড়ায় আছে, ওই যে ভাই যেমন বললেন, তো দাঁড়ায় আছে, আপনারা এদের ব্যাপারে কিছু করতেছেন না কেন? বলে নাই তো। না। সো আমাদের কথাটা হলো, আপনারা ভোট বাণিজ্য বা ভোটে জিতা বা যাই করেন আপনারা ভোটের জন্যই করতেছেন সবকিছু, কিন্তু আমাদের প্রবলেমটা হইতেছে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো ওই যে আমাদেরকে আশাহত করে সব সময়, শেষ পর্যন্ত আমাদেরকে ঠকায়, এইভাবেই আমাদের সাধারণ জনগণকে ঠকায়, তাদের কথা ভাবে না, তাদের কথা চিন্তা করে না। তো সেই অবস্থার পরিবর্তন হোক আশা করি, কতটুকু পরিবর্তন হবে জানি না, দেখছি। বলেন। ওকে, একটা পয়েন্ট আমি রেইজ করতে চাই, যেটা দিয়ে হয়তো আবার রিফাতের সাথে একটু ঝগড়া করা যাবে। সেটা হচ্ছে আফটার জুলাই, যে দেখেন অনেক 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 সময় রেভলিউশন হয়, যুদ্ধ হয়, এরপরে অনেক জায়গায় নতুন দল আসে, অনেক জায়গায় আসে না, হ্যাঁ অনেকগুলো জায়গায় এরকম হয়। কিন্তু আমাদের এখানে যেটা হয়েছে, জুলাইয়ের পরে একটা নতুন দল আসছে কিন্তু, হ্যাঁ এনসিপি, ঠিক আছে, নতুন নেতৃত্বরা মিলে যারা ছিল তারা হচ্ছে একটা দল ক্রিয়েট করলো। রিফাত হাসতেছে। হ্যাঁ এইটাতে আসি, এখানে ঝামেলাটা আমি বলছি যে একটা ক্লাব হয়েছে দল। হ্যাঁ এই যে ও যে সমালোচনা করলো, এখানে যেটা হয়েছে ভাই, আমি এটা একটু আলাপটা কেন করতে চাচ্ছি, আমি কিন্তু এনসিপিতে ছিলাম, ও ছিল, আমি আপনারা দুজন এক্স এনসিপি। আমি প্রথম সবার আগে পদত্যাগ করছি। 1.5 বছরের মধ্যে এতগুলো এক্স হয়ে গেল। আমি আচ্ছা এই জায়গাটা একটু ফোকাস করি, আমি ভুলে যাব পরে। হ্যাঁ জি। সেটা হচ্ছে যে আমি আসলে একটা জিনিস বলি আর কি, এটা আমাকে অনেকে বলে যে তীব্র জামাত শিবির বিরোধী, এটা বলে, বাট আমি না এই জিনিসটা সিরিয়াসলি বলতেছি। মানে যখনই একটা ক্লাবও হয়, খেলার একটা ক্লাব করবেন আপনি, ধরেন সময় টিভির বন্ধুরা চলো আমরা হচ্ছে যে একটা ফুটবল খেলি, একটা কমিটি করলেন, এই কমিটিতেও দেখবেন যে ওরা বাইরে থেকে লোক দিবে, হ্যাঁ সাপ্লাই দিবে, গুপ্ত ঢুকায় রাখবে, এই করবে সেই করবে, এরপরে হচ্ছে খবর পাস করবে এখান থেকে কি হচ্ছে না হচ্ছে এখানে, দেন হচ্ছে যে বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা দিবে। হ্যাঁ ধরেন যে মানে যে কোনো ক্লাব, যে কোনো সংগঠন, যে কোনো রাজনৈতিক দল হোক বা এমনি ক্লাব হোক, ওখানে হচ্ছে যে শিবিরের শিবির ঢুকাই রাখবে 2-4টা 5টা 10টা, মানে গুপ্তচরবৃত্তি করা, লুকায় থাকা, এরপরে হচ্ছে ওইটাকে মানে ঠিক মতো রাইজ করতে না দেওয়া, তার নিজের মতো করে। যেমন ধরেন এনসিপিটা কিন্তু, এনসিপি না হোক, এনসিপি বাদ দেন, নাম উল্লেখ না করে যদি আমি নতুন একটা দল বাংলাদেশে দরকার ছিল, আমি মনে করি বিরোধী দলও দরকার, নতুন দলও দরকার, আবার সেই দল হয়তো বা সরকারও আসতে পারতো। তো এই যে জিনিসগুলোকে না মানে রাজনৈতিক পুরনো দলগুলা তারা হচ্ছে বিশেষ করে একদমই স্পেসিফিক যদি বলি, জামাত শিবিরের যে জামাত, সেটাকে করতে দেয় না কেন? তারা সবসময় নিজেদের করে ফেলতে চায়, ভিতরে লোক ঢুকায় রাখবে, বিভিন্ন জনকে সাপোর্ট দিবে, ফাইন্যান্স সাপোর্ট, সিকিউরিটি সাপোর্ট, হ্যান্না ত্যান্না যা করা লাগে করে একসময় টান দিয়ে তার মধ্যে গ্রাস করে ফেলার চেষ্টা করবে, যেটা এনসিপির সাথে হয়েছে। এনসিপি বলে যে তারা আদর্শিক জোট করে নাই, আমি সেটাতে বিশ্বাস করতে চাই, যদিও আমি মনে করি এটা প্রায় অসম্ভব, কারণ হচ্ছে ভিতরে থেকে এমনভাবেই আপনার ভিতরে ঢুকে যাবে, সেখান থেকে বের হওয়াটা মুশকিল। আরেকটা পয়েন্ট বলি, অনেকে আছে যে মানে শিবিরের রাজনীতির সাথে যুক্ত ছিল, যারা হচ্ছে যে সাবেক শিবির যে কেউ হইতে পারে, সো তারা কেন জানি একটু জামাতের প্রতি প্রেম থাকে, একটা জামাত ঘেঁষা থাকে, অথবা ধরেন যে এবি পার্টি ধরেন, অথবা বাংলাদেশ ধরেন, এই টাইপের যারা আছে তারা কিন্তু আলাদা দল, কিন্তু আলাদা দল, ওইটা আমি যে আলাদা একটা দলের কথা বলতেছি, তারাও কিন্তু আলাদা দল, কিন্তু হয় ইট কামস টু যে কোয়ালিশন, হয় ইট কামস টু যে ডিসিশন, পলিটিক্যাল ডিসিশন, বিভিন্ন কিছু, তখন দেখবেন আবার তারা এক হয়ে যায়, বা বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে, বিভিন্ন ঘটনায় আপনি দেখবেন তার সুর আর তার সুর মিলে যাচ্ছে। আমি একটু আরশাদ ভাইয়ের সাথে করে এক লাইনেই বলতে চাই
আমার ব্যক্তিগতভাবে যেটা এতদিনের রাজনৈতিক এক্সপিরিয়েন্স থেকে মনে হয়েছে, জামাত শিবির আসলে, বা শিবির বা জামাত যদি বলি, রাজনৈতিক দল না বা না, এটা আসলে একটা লাইফস্টাইল। ফলত সে আসলে এক্স হইলেও এক্স হতে পারে না, যে শেষ হইয়া হইলো না শেষ। আচ্ছা, তো এই জিনিসটা আসলে শিবিরের এই মাঝে জায়গায় এই জায়গায় আমি জাস্ট জি, আশাদ ভাই, আপনাকে আর 30 সেকেন্ড সময় 30 সেকেন্ড দিব, সময় please, নেই। তো এইটা না আমার দেশের জন্য ক্ষতি। আমি সিরিয়াসলি বলতেছি, এটা আমার দেশের জন্য ক্ষতি। যেমন আমি Okay, বলি, হ্যাঁ। হুম। ধরেন এই যে কিছুদিন আগে একটা প্ল্যাটফর্ম হলো না, এনপিএ, আমাদের অনেক কাছের লোকজন আছে ওখানে, এনপিএ লেফট ঘরানার মানুষ। লেফট গভর্নর বলা যাচ্ছে না, অনেক লেফট গভর্নর আছে, কিন্তু তারা তাদেরকে লেফট গভর্নর বলছে কিনা আমি জানি না। আমি জানি না, নতুন একটা প্ল্যাটফর্ম হয়েছে এনপিএ, পারসেপশন হ্যাঁ, বা হচ্ছে আরো অনেকগুলো দল আছে। তো দেখেন, আশা করি কি জানেন, ওরা বড় হোক, ওরা অনেক বড় হোক, ওরা সামনে আগাক, ওরা সব দলকে ক্রিটিক করুক, ওরা মানে হোক। তারপরে ধরেন যে কোনো একটা লেফট দল ধরেন যে আমাদের সময় ছিল ওই যে আপাটার নাম কি, এখন ইলেকশন করতেছে, তমা আপা না, তমা আপা নামে একজন আপা আছে, তুমি চিনো কিনা জানি না, ফ্রন্ট করতে উনি এত মাইর খাইছে আওয়ামী লীগের আমলে, বিশ্বাস করবেন, এত মাইর খাইছে মানে আপুটা, হেন কোনো মিছিল মিটিং নাই যে তার উপরে আক্রমণ হয় নাই। সে এখন একটা জায়গায় ইলেকশন করতেছে। মনীষা চক্রবর্তী, মনীষা আপা, উনি ডাক্তার, উনি ওখানে ফাইট দিচ্ছে। তারপরে ধরেন যে কিন্তু খুব ভালো ইমেজ, হ্যাঁ, এই যে তারপরে ধরেন যে এই যে জোটে গেল জোনায়েদ সাকিবাইরা, এই যে গণতন্ত্র মঞ্চ করলো, তারা আওয়ামী আমলে তাদের মতো করে আন্দোলন সংগ্রাম করে গেছে। জুলাইয়ে হচ্ছে তার পিটায়ে হচ্ছে তার জামা কাপড় খুলে ফেলছে, ওই যে কোন মেডিকেলে ভর্তি হয়েছে ওখান থেকে, টাইনা হেসটা বাইর করে এনে রাস্তায় এনে তাকে পিটাইছে। এটা কেউ কখনো বলছে কিনা আমি জানি না। তো এই যে ক্যারেক্টারগুলা, এই যে রাজনৈতিক দলগুলা, বা আপনার অন্যান্য দলগুলোও ধরেন না, আপনি ইসলামিক দলগুলোও ধরেন না, থাকুক না, আরো দল হোক না, নতুন কিছু আসুক, সমস্যা কি? কিন্তু আপনি যখন চাবেন যে সবাইকে আমি আমার মানে হচ্ছে যে আমার মধ্যে নিয়ে আসতে হবে, বা কেউ নতুন দাঁড়াবে না, আসাদ ভাই, তখন কিন্তু একটা problem। এখানে একটা ছোট্ট প্রবলেম আছে, সেটা হচ্ছে যে এইখানে আসলে ডিফেন্ড করার মতো ওই জামাতের লোকটা তো নাই, বা শিবিরের ছেলেটা মানে মানুষটা নাই যে আসলে আপনাকে কথাগুলো ডিবাং করবে। সো আমরা এই জায়গাটা এই টপিকটা রাখছি আপাতত। না, একটা আফসোসের জায়গা বললাম, ডিবাং যেহেতু করার মতো মানুষটা নাই এখানে। এটা হচ্ছে জুলাইয়ের থেকেই তো কথাটা আসছে। এটা আমি এই জন্য বলছি, আবার নতুন করে আমি এটা কেন উঠাইছি, কারণটা হচ্ছে আমি ভাবছি যে দেখেন, জুলাইয়ের পরে যে নতুন কিছু দাঁড়াবে, সেটা যে বিএনপির পক্ষে আসতে হবে তা না। আমি এটা কারো পক্ষে আসার দরকার নেই। আপনার চিন্তা ভাবনা যথেষ্ট গণতান্ত্রিক, উই ক্যান আন্ডারস্ট্যান্ড। আমি যাচ্ছি পরের যেই জায়গাগুলো আসলে অনেক কিছু নিয়ে কথা বলা উচিত, যেগুলো আসলে কালকে সকালবেলার জন্য হয়তো অনেক রিলিভেন্ট হয়ে যাবে। জেনজিস নিয়ে একটু কথা বলতে চাই। জেনজিসরা, আমি যদি প্যাটার্ন দেখি জুলাইয়ের আন্দোলনের সময়, 2024-এর আন্দোলনের সময় প্যাটার্ন দেখি যে 12টার পরে আন্দোলন শুরু হইতো। তো স্যারেরা ঘুম থেকে উঠতেন একটু দেরি করে, অবশ্যই, হ্যাঁ। তো কালকে আসলে কি তার স্যারেরা তো এখন জেগে অনেকে দেখতেছেন শোটা, হয়তো আই হোপ টিভিতে দেখতেছেন, অনলাইনে দেখতেছেন, প্ল্যাটফর্মগুলোতে। সো আমি মানে কি মানে কালকে তো জেনজিদের অনেক দায়িত্ব আছে আসলে, অনেক দায়িত্ব না? সো যেহেতু তারা এই আন্দোলনটার কারণেই আজকে এই গণতান্ত্রিক পরিবেশ আমরা পেলাম, তো জেনজি কি কালকে ঘুমাবে, নাকি একটু আর্লি যে সকালবেলায় আহ্বানটা কি আসলে একটু আর্লি যে ভোটটা দিয়ে ভোটটা প্রোটেক্ট করার ব্যবস্থা করবে? আসলে জেনজিরা, মানে আমি তো নিজে জেনজি, তো সেই জায়গা থেকে আমার পক্ষে এই জিনিসটা বলা সহজ আর কি। এদের কাছে দুই একটা রাত না ঘুমাইলে এদের কাছে খুব একটা ম্যাটার করে না। এবং আমরা যেটা দেখতেছি আজকে, আমি একটু আগে অনলাইনে দেখতেছিলাম যে আমার অনলাইনে ন্যাচারালি এই সময়ের ভিতরে অনলাইনে থাকে 5 থেকে 600 মানুষ। আজকে সম্ভবত 25-2600 মানুষ অনলাইনে আসে স্টিল আমার ফ্রেন্ড লিস্টের। সুতরাং আমি বুঝতে পারতেছি যে একটা বড় গ্রুপ অফ পিপল তারা আসলে ঘুমাচ্ছে না। তারা এই সময়ের ভিতরে আসলে ওই যে অনলাইনে থেকেই আসলে তারা একটা ভ্যানগার্ডের মতো দায়িত্ব পালন করতেছে। তারা আসলে অনলাইনে পর্যবেক্ষকের মতো দায়িত্ব পালন করতেছে, কোথায় কি হচ্ছে এই জিনিসটা তারা ওয়াচডগ আকারে দেখতেছে। অ্যান্ড এই জিনিসটা হবে কালকে থেকে, আমরা সকালেই দেখতে পারবো যে প্রচুর ছেলে মেয়ে আসলে ভোট কেন্দ্রের সামনে দিয়ে গেছে। এবং একটা জিনিস নিয়ে আপনি দেখছেন যে খুব দ্রুততম সময়ের ভিতরে এই রিয়েকশনসটা আসছে। জেনজিদের পক্ষ থেকে সবাই একটা কথা বলতেছিল, যখন বলা হয়েছিল যে ভোট কেন্দ্রের 400 গজের মাঝে আসলে ফোন নিয়ে যাওয়া যাবে না, তখন প্রত্যেকটা জেনজি, আমাদের টাইমলাইন পুরো সয়লাভ হয়ে গেছিলো। সবাই বলতেছিল যে ব্লগ করতে করতে আমরা হলো গিয়ে ভোট কেন্দ্রে ঢুকবো, ওই পুরো এইটা হলো রেকর্ড করতে করতে যাবো, দেখবো কে আটকায়। সো ওই প্রতিরোধের মুখে পরবর্তীতে আসলে জিনিসটা বাতিল করা হয়। সো জেনজির আসলে এই সময় ওয়াচডগের ভূমিকা পালন করতে হবে। এটা আসলে তার ঐতিহাসিক একটা দায়িত্ব। আমি শুধু বলবো না যে এটা তার করতে হবে, এটা আসলে তার ঐতিহাসিক দায়িত্ব। সে যখন জুলাই মুভমেন্টে লিডারশিপে যেহেতু জেনজিরা ছিল, তো তার এই দায়টাই আসলে পড়ে। শহীদের যারা রক্ত দিয়েছে তাদের সাথে তো আমাদের কিছু ওয়াদা আছে।
তাদের ওই আমানতটা আছে, এই আমানতটা পালন করতে হবে। সো এক রাতের ঘুমের থেকে বা এক সকালের ঘুমের থেকে এই আমানতটা পালন করা আমার মনে হয় বেশি জরুরি। আমি জেনজিদেরকে আহ্বান করব, তারা যাতে একদম সকাল সকালে আসলে ভোট কেন্দ্রে যায়, তারা যাতে ওয়াচডগ হিসেবে দেখে কেউ কিছু করতেছে কিনা, তারাই যাতে সবার আগে ভোটটা দেয়। অ্যান্ড ভোটের কেন্দ্রের বাইরে এসে সবার আগে হ্যাঁ ভোটটা দেয়, গণভোটে হ্যাঁ দেয়, এবং বাইরে এসে এই প্রচারণাটা চালায় যাতে সবাই গণভোটে হ্যাঁ ভোট দেয়। এই প্রচারণাটা চালাবে এবং বাইরে থাকবে, ওয়াচডগ আকারে থাকবে। এই জিনিসটা আমরা এক্সপেক্ট করতেছি এবং এটা আমার বিশ্বাস, আসলে এটা আসলে এক্সপেকটেশন, এটা বিশ্বাস, এইটা হবে। আপনারা কালকে থেকে এই যে মিডিয়ার যারা আছেন প্রত্যেকে আপনারা কেন্দ্রগুলোতে যান, যে কেন্দ্রতে যাবেন সেই কেন্দ্রেই দেখতে পাবেন যে জেনজিদের একটা বড় গ্রুপ তারা কেন্দ্রের বাইরে আছে, অ্যান্ড তারা খুবই চিল মাস্তিতে আছে, তারা এই জিনিসটা দেখতেছে। অ্যান্ড জেনজির একটা বিষয় হলো গিয়ে সে সব কিছুকে আসলে এনজয় করার চেষ্টা করে। সো আশা করি যে কালকে খুব উৎসব মুখর, আমরা যেটা বলতেছি ওই উৎসব মুখর পরিবেশে আমরা কেন্দ্রে পাবো, যদি না কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রাজনৈতিক দলগুলো ঘটায়। ওকে, আর ফোনটাকে কিভাবে ইউজ করা যেতে পারে? এখন আমরা যদি জুলাইয়ে বলি যে জুলাই মিডিয়া ব্ল্যাকআউটের কথা তো আমরা বললাম, এরকম মিডিয়া ব্ল্যাকআউটে আসলে অনেক পড়েছি আমরা। যদি ওই সময়কার যারা আসলে প্রো জুলাই জার্নালিস্ট ছিল তাদের সাথে আমরা তো কথা বলেছি, পরবর্তীর সাথে সবার সাথে দেখা করেছি, মিট আপ করেছি, প্রত্যেকের গল্প শুনেছি। তারা সবাই একটা কথাই বলতো, আমরা রাস্তায় থাকতাম, আমরা অসংখ্য রিস্কের মধ্যে দিয়ে নিউজ করতাম, আমরা হাউসে পাঠাতাম, আমাদের হাউস সেই নিউজটা আসলে করতো না, ব্রডকাস্ট বা টেলিকাস্ট করতো না আর কি। তো ওই সময়ের ভিতরে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াছিল ফোন। ফোন থেকে যখন একটা জিনিস ভাইরাল হয় তখন মিডিয়াকে, তখন ওই জার্নালিস্টরা প্রেশার দিতে পারতো যে এটা মিডিয়ায় গেছে, অলরেডি এটা ভাইরাল, আমাদের এইটা ইসে দিতে হবে, মেন স্ট্রিম মিডিয়া দিতে হবে, নাইলে আমরা হারাবো, আমাদের ক্রেডিবিলিটি হারাবো। ফলত ওই যে ফোনের ইউজটা এবং জুলাই মুভমেন্টের মধ্য দিয়ে তো এই জিনিসটা আসলে অনেক বেশি বেড়ে গেছে। সো ফোনের ইউজটা থাকবে এবং আমরা আহ্বান করব যেইখানেই কোনো অন্যায় দেখবেন, ওই যে আপনারা পিকে সিনেমাটা হয়তো বা দেখেছেন, যে ওই পিকে সিনেমার মতো, যে যেখানেই কোনো প্রবলেম দেখবেন, যেখানে অন্যায় দেখবেন, যেখানেই মনে হবে যে একটা কোনো সমস্যা আছে, আপনারা আপনাদের ফোনটাও উঁচু করুন। যদি কোনো জায়গায় রং নাম্বার দেখেন, আপনারা আপনাদের ফোনটা উঁচু করুন, লাইভে যান, ভিডিও করুন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন, সবাইকে জানান। একটা অনলাইন ডকুমেন্টেশন থাকুক, একটা অনলাইন ফুটপ্রিন্ট থাকুক, ফুটমার্ক থাকুক, ইতিহাসের অংশ থাকুক যে এইখানে এই জিনিসটা হয়েছে। ভালো হলেও সেই জিনিসটা জানান, মন্দ হলেও এই জিনিসটা জানান। আমাদের মাঝেও একটা চর্চা আছে সবার মাঝে, শুধু নেগেটিভিটিটা ছড়ানোর, পজিটিভিটি, কোথাও যদি ভোট কেন্দ্রের অবস্থা সুষ্ঠু থাকে সেই জিনিসটাও আপনারা জানান, যাতে লোকজন আরও উৎফুল্ল হয়, ভোটারও উৎফুল্ল হয়, তারা যাতে আসলে ভোট কেন্দ্রে আসলে যাতে স্বচ্ছন্দ বোধ করে, এই জিনিসটাও আসলে আমাদের দায়িত্ব। একদম শেষের দিকে চলে আসছি, আমাদের হাতে আর সব মিলে মাত্র 5 মিনিট সময় আছে জাস্ট। হ্যাঁ, ওকে আসাদ ভাই, একদম শেষ 2 মিনিটস আপনাকে দিচ্ছি। এনি রিমার্কস যেটা আপনি, কেন ভাই 5 মিনিটস দেওয়ার কথা তো, আমি তো এতক্ষণ মোবাইল চালাচ্ছি। দাঁড়ান আসাদ ভাই, যেহেতু আমাদের টাইমের ইস্যু আছে, আপনি বলেন, অসুবিধা নাই, আপনি জাস্ট লাস্ট রিমার্কসটা বলেন, যে আপনি বলতে চান, আমি হয়তো কোশ্চেন করি নাই। ওকে, আমি মজা করতেছিলাম, 2 মিনিটের মধ্যে শেষ করব। সেটা হচ্ছে যে ও যেমন একটু আহ্বান জানাইলো, আমি একটু আহ্বান জানাই জনগণের প্রতি। সেটা হচ্ছে যে ভোট রেজাল্ট যাই হোক, প্রথমত সব দলের প্রতি আহ্বান থাকবে, মাইনে নেবেন। যদি না মানে আহামরি কিছু হয়ে যায়, ছোট ছোট কিছু দুর্ঘটনা হয়তো ঘটতে পারে, কিন্তু আশা করব সব দল সেটা মেনে নেবে। জনগণের উদ্দেশ্যে যেটা বলতে চাই যে আপনারা হঠাৎ কিছু দেখে জাজ করেন না, প্রপাগান্ডার ফাঁদে পড়েন না, সেটা সময় নিয়েন একটু। মানুষ যেন হঠাৎ করে কিছু একটা করে না বসি আমরা, সে আহ্বান থাকবে। এবং হচ্ছে যে ভুল পদক্ষেপে পা না দেওয়ার জন্য আহ্বান জানাবো। ধরেন যে কোনো একটা দল হেরে গেল, তারা যদি বলে যে চলেন আবার সারা দেশে বিশৃঙ্খলা শুরু করে দেয়, জনগণকে বলবো যে ওগুলাতে পা দেওয়া যাবে না, সেটা যেই দলই হোক। আই থিংক এটা করবে না। হ্যাঁ, এটা কিন্তু বড় বিগেস্ট ফেয়ার আমার। আমি চাই না যে এটা হোক। আমার দেশটা শান্তিপূর্ণ হওয়া খুব জরুরি। গ্যাস ছিল না আমার বাসায় গত অনেক দিন। বাংলাদেশে অনেক জায়গায় গ্যাসের সমস্যা চলতেছে, তার মানে আপনি আমদানি করতে পারতেছেন, আপনার টাকা নেই, আপনার অবস্থা ভালো না, আপনার অবস্থা খুবই খারাপ, অর্থনৈতিক অবস্থা ভালো না। আমাদের অনেকগুলো সাইডে এত দুর্বল হয়ে গেছে, আমরা জাস্ট কোনো মতে আমরা টিকে আছি। আপনি হয়তো এখানে লাইট টাইট আসতেছে, কোনো সমস্যা হচ্ছে না, ইলেকট্রিসিটি ওকে, বাট এটা আমরা আর কন্টিনিউ করতে পারতেছি না। আমাদের হাতে 1-1.5 বছর যদি এরকম চলে, আমরা হয়তো বা ফল করবো। সো আমাদের পিস দরকার, শান্তি দরকার, এবং এটাই আমার আহ্বান থাকবে। আরেকটা বিষয় থাকবে যে যেটা বলবো যে সব দলকেই আহ্বান জানাবো, সাধারণ বিশেষ করে তরুণদের। আমি নিজেও এখন নিজেকে তরুণ মনে করি। সেই জায়গা থেকে আমি বলবো যে তরুণদের ওই যে ও যেটা বললো সবকিছু ডকুমেন্টেশন যেমন থাকে, পাশাপাশি আমি বলবো যে রাজনৈতিকভাবে আমরা যেন আরও একটু বোঝাপড়ার মধ্যে দিয়ে যাই সেইটা, এবং কোনো ফাঁদে আমরা যেন পা না দিই।
এটাই ওকে, আমার থ্যাংক ইউ, আহ্বান। থ্যাংক ইউ। রিফাত, যেটা বলতে চান? আসলে অনেক কিছু বলতে চাই, তবে খুব ছোট করে যেহেতু সময় স্বল্পতা, আমি এতটুকুই বলতে চাই যে আমরা যারা দীর্ঘ একটা 25 বছরের কথা আমরা বলতেছি, 25 হুম। বছর পর আমরা একটা ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। এইটা যে আমাদের কাছে একটা পবিত্র আমানত, এবং এই সুযোগটা আসলে খুব ইজিলি আমাদের কাছে আসে নাই, কোনো ডেমোক্রেটিক প্রসেসের মধ্য দিয়ে আসে নাই। এইটা একটা ব্লাডশেডের মধ্য দিয়ে আসছে। আমাদের অসংখ্য ভাই, অসংখ্য বোন এখানে শহীদ হয়েছে। শিশু, কিশোর থেকে শুরু করে অসংখ্য পথ শিশু এখানে শহীদ হয়েছেন, যাদের হয়তোবা কোটা আন্দোলন যদি আমরা শুরু করি, সেটার সাথে কোনো সম্পর্ক ছিল না বা কোনো কিছুই ছিল না। মানে স্বার্থের বাইরে এসে মানুষ নিজের জীবন দিয়েছে বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ দেখার আমরা জন্য। তো 5 তারিখের পর অসম্ভব খুশি হয়ে গেছিলাম। ওই দিনের কথা আমার বারবার মনে পড়ে। মানে আই ওয়াজ জাস্ট ম্যাড ওই পুরাটা দিন। কেন? আমার নিজের কোনো স্বার্থের জন্য না। ওই রিফাতের সাথে আমার খালি ভাল লাগতেছিল যে আমার মনে হচ্ছে যে বাংলাদেশের যত সমস্যা আছে আমার মনে হয় সব মনে শেষ হয়ে গেল। মানে আবার দেখেন আমরা ওই ইয়াতে ঢুকে না, গেছি। এটা তো true, আমরা এটা true. ওই জায়গায় ফেরত যাইতে চাই। রিফাত হয়তো Please, আমার সাথে রিফাত, একমত হ্যাঁ। হবে। তো এতটুকু এই জায়গা থেকে আমাদের যাতে মনে পড়ে যে আবু সাইদ যেভাবে আসলে 2 হাত প্রসারিত করে গুলি খেয়েছিল, ওয়াসিম যেভাবে আহ্বান করেছিল সবাই একসাথে জড়ো হন। আমাদের এই কথাটা আমি যখনই সে চলে আসুন 16 শহরে এই লাইনটা দেখি বা ইসে, তখন আমার মনে পড়ে যে সেই ঐতিহাসিক কবিতা নুরুল দিনের কথা মনে পড়ে যায়। নুরুল দিন যেভাবে বলেছিল যে আসুন সকলে, গোল হয়ে বসুন সকলে। তো সেরকম আহ্বান মনে হয়। আমরা অসংখ্য এই ধরনের অসংখ্য উদাহরণের দিতে পারি। ছোট্ট রিয়া গোপের কথা আমার অনেক বেশি মনে পড়তেছে। এরকম অসংখ্য উদাহরণ, আমি তো শহীদদের নামের কথা বলে শেষ করতে পারবো না। যারা আহত রয়েছে, অনেকে এখন হসপিটালের বেডে কাতরাচ্ছে। একটা আহত ছেলে একটু আগেও স্ট্যাটাস দিল, আমার সামনে আসলো, যে সেই ছেলেটা বলতেছে আরেকবার যদি আপনি পা হারাইতে না চান তাহলে আপনি বুঝে শুনে ভোট দেন, গণভোটে হ্যাঁ দেন। তো মানুষের কাছে এতটুকুই বলবো যে এটা আপনার আমানত। হুম। সামান্য অল্প কয়েকটা টাকা, নিজের আত্মীয় স্বজন, ওই যে একই এলাকার মানুষ বলে ভোট দিব, পরিচিত বলে ভোট দিব, একটু সুবিধা নিব বলে ভোট দিব, এই কাজটা করেন না। রাষ্ট্রের প্রতি, যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, এই মানুষগুলোর প্রতি এতটুকু ইনসাফ করেন। মানে দিন শেষে তো আমরা সবাই কবরে যাব, আমরা যারা বিলিভার বা আমরা তো পরকালে যারা বিশ্বাস করি, আমাদের প্রত্যেকের আল্লাহর কাছে এই জিনিসটার জন্য জবাব দিতে হবে। এই কথাটা আমি বিএনপিকেও বলতে চাই, এই কথাটা আমি জনগণেরও জামাতকেও দায়িত্ব বলতে আছে, চাই, জনগণকেও একটু এনসিপিকেও বলতে চাই, মানে- এনসিপিকে আরো বেশি করে বলতে চাই এই কথাটা। আপনাদের উপর আসলে অনেক বেশি দায়িত্ব। আপনারাও জাস্ট মানুষকে আর হতাশ করেন না, অনেক হতাশ করা হয়েছে সবাইকে। এবং জনগণকে এতটুকু বলতে চাই, আপনারা আপনাদের এই দায়িত্বটা পালন করেন। নতুন বাংলাদেশ আপনারা যে নিঃশ্বাস নিচ্ছেন, আমরা লাস্ট কয়েকদিন ধরে একটা কথা দেখতেছিলাম বারবার, যে এই তো অল্প কয়েকটা দিন, যে ইউনূস সরকারকে ধন্যবাদ, যে আর এই অল্প কয়েকটা দিন, একটা দিন, 2টা দিন বা 3টা দিন, এই কয়েকটা দিন কাউন্টডাউন করতেছিল, যে বুক ফুলে কথা বলতে পারবো, যে মানুষের একটা মনে হয় যে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে সে তার মুখ চেপে ধরা হবে। এই যে মানুষের একটা শঙ্কা, আমি কিছুদিন আগে ওই যে বললাম যে গণভোটের ক্যাম্পেইনে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্যে দিয়ে শুরু করছি। আবু সাইদের মা একটা কথাই বলতেছিল, এখন তো ঠিক আছে বাবা, ইলেকশন হলে 12 তারিখের পর কি হবে আমি জানি না, আমার ছেলের বিচার হবে কিনা, আমাদের বা এই কাজ শেষ করতে হবে। আমি কি কথা বলতে পারবো কিনা আমি জানি না। এই যে প্রথম শহীদের মায়ের একটা শঙ্কা, যে ইলেকশনস নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে মানুষ কতটা অবিশ্বাস করে, এই অবিশ্বাসটুকু আপনারা কাটান। মানে ফর গডস সেক, আমি হাত জোর করে আপনাদেরকে বলতেছি, এতটুকু করেন। আগামীকালকে সবাইকে মুক্তি দেন। আপনারা, আমরা একটা পিসফুল ইলেকশনস চাই। মানুষ যাতে দেখে বলে যে না, এটা জুলাই থেকে কিছু শিক্ষা নিচ্ছে। দ্যাটস আসাদ ভাই একমত? হ্যাঁ, একমত, সম্পূর্ণ একমত। পাশাপাশি যদি 1 সেকেন্ড সময় পাই, জনগণেরও দায়িত্ব আছে। সেটা হচ্ছে আমরা আসলে সুযোগ পেলেই খারাপ হয়ে যাই, সুযোগ পেলেই দুর্নীতি করে ফেলি, সুযোগ পেলেই নিজেরাও মানে সাধারণ মানুষও তো বাই হিলিংয়ের মধ্যে যাইতে হবে। শুধু গভর্নমেন্ট এবং রাজনৈতিক দলের দায় দিয়ে তো লাভ নেই, সাধারণ মানুষও ভালো হইতে হবে। দেশটা আগায় যাবে এভাবে যে সাধারণ মানুষের নিজেদের চারিত্রিক উন্নতি, নিজেদের ফিনান্সিয়াল উন্নতি, দেশের প্রতি দায়বদ্ধতা, দেশপ্রেম, সব কিছু রাজনৈতিক দলগুলা, সাধারণ মানুষ সবাই একসাথে মিলে যদি আমরা চেষ্টা করি, অবশ্যই আমরা যে 5 তারিখের পরে যে খুশিটা হয়েছিলাম, একটা নতুন বাংলাদেশ গড়ব, সেটা সম্ভব। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। রিফাত ভাই অ্যান্ড আসাদ ভাই দুজনকে অসংখ্য ধন্যবাদ। এত গভীর রাতে, আমি জীবনে প্রথমবার এত গভীর রাতে একটা টেলিভিশন চ্যানেলে বসে মানে লাইভ করব, তাও আবার ভোটের রাতে, একটা ঐতিহাসিক রাতে, আমি নিজেও ভাবি নাই। তবে ধন্যবাদ, যে আপনাদেরকেও ধন্যবাদ, এবং আপনারাও আজকে ইতিহাসের একটা পার্ট হইলেন, Thank যে you. ভোটের আগের রাতে
যে আমরা একটু হাত মিলাবো আপনাদের নাকি? হ্যাঁ আমরা তো আপনারা ও কিন্তু আমাকে যথেষ্ট সমালোচনা ও করছে। না না আপনাকে সমালোচনা করছে, আপনিও কাউন্টার দিচ্ছেন খুব সুন্দর করে, ডিবাঙ্ক করছেন। এটাই আসলে রাজনীতি, এটাই হচ্ছে আমাদের ভবিষ্যতের রাজনীতি হওয়া উচিত, এবং এটাই আমাদের গণতান্ত্রিক চর্চা হওয়া উচিত। যে এই যে হাসি মুখে আমরা নিচ্ছি যে ও আমাকে সমালোচনা করছে, পাশে বসে বলতেছে যে আমাকে সমালোচনা করছে, এটাই আমরা শুনতে চাই, এটাই আমরা That's দেখতে it. চাই, এইটাই নতুন বাংলাদেশ হিসেবে Exactly. আমরা দেখতে চাই। আমরা ওই বাংলাদেশ দেখতে চাই না যে বাংলাদেশে একটা নির্বাচন হয়ে যাওয়ার পরে একটা দল গ্রুপ অহেতুক কারণে রাস্তায় নেমে এসে একটা ক্যাওয়াস তৈরি করার চেষ্টা করতেছে। আমরা সেটা দেখতে চাই না কালকে, অন্তত কালকে সন্ধ্যার পরে আমরা এরকম সিচুয়েশন দেখতে চাই না। আমরা এমন একটা সিচুয়েশন দেখতে চাই না যেখানে অশান্তি তৈরি হবে আবারও। আমরা এমন একটা দেশ দেখতে চাই যেখানে শান্তি আসবে, যেখানে অহেতুক কাউকে অহেতুক সন্দেহের বশে কেউ কাউকে ট্যাগিং করবে, কেউ কাউকে মিথ্যাভাবে কাউকে ছোট করবে, সেটা অনলাইনে হোক অফলাইনে হোক, শুধুমাত্র সন্দেহের বশে কেউ কাউকে রাজাকার ট্যাগ করে বসবে, কেউ সন্দেহের বশে গুপ্ত ট্যাগ করে বসবে, কেউ সন্দেহের বশে কেউ কাউকে একটা নিম্ন স্তরের মানুষ হিসাবে কাউন্ট করে বসবে, এটাও হওয়া যেমন উচিত না, ঠিক তেমন হওয়া উচিত না যেমন আমাদের অনেকগুলো শহীদ আছে তাদের কথা আমাদের ভুলে যাওয়া উচিত না, আমাদের অনেক আহত ভাই বোন আছে তাদের কথা আমাদের ভুলে যাওয়া উচিত না। আমাদের রেসপন্সিবিলিটি হিউজ অনেক। আমার অনুরোধ আমাদের ভোটারদের কাছে, আমাদের বাংলাদেশের জনগণের কাছে, আজকে যে ছেলেটা মাত্র বুঝতে শিখলো, ছোট্ট একটা বাচ্চা, তার কাছে অনুরোধ, তোর বাবা মাকে কালকে জোর করে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠায় ভোট কেন্দ্রে পাঠাও, ঠিক আছে? প্লিজ আমাদের এখানে শেষ করতেছি। আহ, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভোট কাস্ট প্রোগ্রামটা দেখার জন্য। সবাইকে আবার ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।